নিরুপমা ফোন রেখে দিলেন। দীপশিখা তখন মাটিতে মুড়ি ঢালছিল। সকাল 11টায় মানুষ নাস্তা খাবে, হয় পাউরুটি, নয় রুটি, নয় পরোটা। অনেকে ভাত খায়, কিন্তু দীপশিখা মুড়ি মাখছে, তাও মাংসের আচারের ঝোল দিয়ে। এই আচারটা মোস্তফা নিয়ে এসেছেন, অমৃত স্বাদ বলে সে আখ্যা দিয়েছে, তাই দীপশিখা সেই অমৃত দিয়ে মুড়ি মাখছে। অস্বাভাবিক কাজ। স্বাভাবিক মানুষ অস্বাভাবিক কাজ করে না, কিন্তু আজ দীপশিখা অস্বাভাবিক কাজ করছে। তার মনে অসীম আনন্দের লহর বইছে। এমন হওয়ার কথা নয়, তার জীবনে কোনো আনন্দের ঘটনা ঘটেনি, অথচ তার সকালের ঘুম থেকে ওঠার পর থেকেই আনন্দ লাগছে। তার ধরনীতে কোনো দুঃখ নেই, দুঃখ অলিক কল্পনা, তার অস্তিত্ব তার পৃথিবীতে নেই। দীপশিখা সেই সুখেই মুড়ি মাখিয়ে খাবে, খুব ঝোল দিল যেন ঠোঁট পুড়ে যায়। মাঝে মাঝে ঝালে নাক মুখ আধার করে খেতে ইচ্ছে করে, মাথা থেকে ধোঁয়া ছুটবে এমন ঝাল। নিরুপমা তার এমন মুড়ি খেতে দেখে কঠিন গলায় বললেন, তোমার জন্য চিয়া পুডিং ফ্রিজে আছে, সেটা ছেড়ে কি খাচ্ছ এগুলো? দীপশিখা চোখ তুলে মায়ের দিক তাকালো, মৃদু হেসে বলল, আমার মুড়ি খেতে ইচ্ছে করছে। নিরুপমা কাঠ গলায় বললেন, তোমার এইসব অনিয়মের জন্য স্বাস্থ্যের এই হাল। আজকালের মেয়ে তুমি, হবে ফিগার কনসাস, অথচ কি অবস্থা। দীপশিখা উত্তর দিল না, সে মন দিয়ে মুড়ি খাচ্ছিল। নিরুপমা তখন বললেন, তোমার বড় খালা একটি ভালো ছেলে খুঁজেছেন, ছেলেটির সব ডিটেলস উনি আমাকে পাঠাবেন বলেছেন, তাই নিজেকে প্রস্তুত করে ফেলো। আমি বিয়ে করব না মা, কি বললে? আমি বিয়ে করব না, আমার এসব ভালো লাগছে না। বুঝেছি, আমি ছেলেটির ছবি তোমাকে পাঠাচ্ছি, দেখা করে আসবে। তুমি জোর কেন করছো মা? কারণ আমার মান সম্মান এখানে জড়িত, বাকিটা তোমার ইচ্ছে। দীপশিখা মায়ের কথায় আহত হলো। মায়ের জেদ সে জানে, এখন যদি দীপশিখা অমত করে তবে তিনি অখুশি হবে। মুখে কিছু বলবে না, কিন্তু তার অভিমান রাগ ছলকাবে ঘরময়। বাবাও তখন কিছু করতে পারবে না, ফলে মনের বিরুদ্ধে এক প্রকার বাধ্য হয়েই এই পাত্রের সাথে দেখা করতে আসা। দীপশিখার সম্মুখে কতিপয় ডাক্তার পাত্র বসে আছে। আদিব মাহাতাব তার নাম। আদিব মাহাতাবের প্রশংসায় বড় খালা 500 শব্দের রচনা লিখে পাঠিয়েছে দীপশিখাকে। দীপশিখা অবশ্য তা পড়েনি, লোকটির মধ্যে একটা ব্যস্ত ব্যস্ত ভাব আছে। পাত্রী দেখার আগ্রহ হয়তো নেই তার। দীপশিখা লাস্যময়ী রমণী নয় যে কেউ তাকে দেখে মুগ্ধ হবে, ফলে লোকটি আসার পর থেকেই সে একটি বারও তাকে ভালো করে লক্ষ্য করেনি। ব্যাপারটি লক্ষ্য করেছে দীপশিখা। সে একবার ঘড়ি দেখছে, মেনু দেখছে, একবার কৃত্রিম হাসি লেপটে শুধালো, কি খাবেন? যা আপনার ইচ্ছা অর্ডার করুন। ওকে। দ্বিতীয়বার প্রশ্ন করলো না। দীপশিখা দীর্ঘশ্বাস ফেললো। সময়টা কাটলে হয়, কিন্তু এর মধ্যেই তার সম্মুখে খাম্বার মতন দাঁড়ালো সুউচ্চ যুবক। তার কণ্ঠে অসীম বিরক্তি এবং কৌতূহলের সংস্পর্শন। দীপশিখা, কেমন আছো? তোমাকে এখানে দেখবো কল্পনা করিনি। দীপশিখা অপ্রস্তুত হয়ে গেল। জাওয়াতকে এখানে দেখবে সে আশা করেনি। থতমত কণ্ঠে বলল, আপনি? এর মধ্যে আদিব মাহাতাব নামক পুরুষটি বলে উঠল, জাওয়াত যে, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ, কেমন আছিস? জাওয়াত একবার চোখ ছোট ছোট করে চাইল আদিবের দিকে, তারপর তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দীপশিখাকে শুধালো। তুমি কে কে চেনো? কণ্ঠে কেমন যেন খবরদারি ভাব অনুভূত হলো দীপশিখার, ফলে সে সহজ গলায় বলল, চেনার জন্যই আসা। আমার সাথে আপনার বোধহয় গুরুত্বপূর্ণ কোনো কথা নেই, তাই দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না। মানে ওনার সাথে বিয়ের কথা চলছে, আমরা কাইন্ড ডেটে এসেছি টু নো ইচ আদার, সো আপনি ইন্টারাপ্ট করছেন। তুমি কি বিয়ে করবে? জাওয়াদের কণ্ঠে রাগ স্পষ্ট প্রতীয়মান হলো। সে চেঁচিয়ে বলল কথাটা, ফলে রেস্টুরেন্টের সকলের দৃষ্টি তার ওপর চলে এলো। দীপশিখার অস্বস্তি লাগছে। তার মধ্যখানেই আদিব বলে উঠল, তোরা একে অপরকে চিনিস? জাওয়াত কঠিন স্বরে বলল, সেটা দিয়ে তোর কোনো কাজ নেই, নিজের চরকে তেল দে। এক্সকিউজ মি। জাওয়াত আবার দীপশিখাকে শুধালো, আমি জানি আমাকে তোমার জীবনে কোথাও তুমি রাখতে চাও না, কিন্তু তাই বলে। জাওয়াদের কথাটা শেষ হতে দিল না দীপশিখা। সে উঠে দাঁড়ালো, আদিবকে সরল গলায় বলল, মিস্টার আদিব, আপনি মাইন্ড না করলে আমি এখান থেকে যেতে চাচ্ছি, আমার ভালো লাগছে না এখানে।
জাওয়াদের বুকের ব্যথাটা চিনচিন তীব্র হলো, অসহনীয় হয়ে উঠল যেন। একে দীপশিকার থেকে চোখ সরছেই না তার। ওপর থেকে দীপশিকার এই আদিবের সাথে বিয়ের কথা হচ্ছে, ব্যাপারটি তার অসহ্য লাগছে। মনে হচ্ছে কেউ তার চোখে পেঁয়াজের রস ঢেলে দিয়েছে। দীপশিকা দাঁড়ালো না, সে বেরিয়ে গেল। তার পিছু পিছু আদিবও বেরিয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বের হতেই আদিব শুধালো, আপনারা একে অপরকে চিনেন? আমার সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। কেন ভাঙলো? দীপশিকা চুপ করে রইল। উত্তর দিতে ইচ্ছে হলো না। সে হাঁটতে শুরু করেছে। বাতাস বইছে, চৈত্র সমীকরণ। দীপশিকার এই সমীকরণের স্পর্শ ভালো লাগছে। কারণ অবশ্য আছে। আদিব পেছনে চাইল। যাওদের মুখশ্রীতে তীব্র বিষাদের ছোঁয়া। তার চোখ টলমল করছে। কিছু একটা ভেবে সে পা বাড়ালো দীপশিকার সাথে। আদিব যতটা ব্যস্ত ভঙ্গিতে দেখিয়েছিল, পরে অবশ্য তেমন ব্যস্ততা দেখালো না। 1 ঘন্টা কাটানোর পর তাকে বাসায় পৌঁছে দিল সে। বাসার গেটের কাছে আসতেই জাওয়াতকে দেখতে পেল দীপশিকা। তাদের চোখাচোখি হলো। দীপশিকা কেচি গেট খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে জাওয়াত তাকে জড়িয়ে ধরলো। শক্ত সে বাঁধন, কপাল কাঁধে ঠেকিয়ে কাতর স্বরে বলল, প্লিজ তুমি আমাকে একটি সুযোগ দাও। বলিষ্ঠ বুকে ঠেকে আছে দীপশিকার পিঠ। উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে কাঁধময়। পুরুষটির বেসামাল হৃদয়ের স্পন্দনও শুনতে পাচ্ছে দীপশিখা। মুহূর্তটা যেন থমকে গেছে। বাতাস থেমে গেছে। গাছের পাতা নড়ছে না। পৃথিবীটাও দাঁড়িয়ে গেছে যেন। দীপশিখার হাত পা অসাড় হয়ে গেল। ভেতরটা অস্থির করে উঠল। নাকে ঠেকছে জাওয়াদের সেই চিরচেনা গন্ধ। একটা সময় বিভোর ছিল এই মাতাল করা পারফিউমের গন্ধে। হৃদয় উচ্চাটন হতো এই মাতাল করা গন্ধে। আজও অনুভূতিটা একই, কিন্তু সেই সাথে স্পর্শ রয়েছে অদ্ভুত বিষাদের। এই বিষাদ তাকে ছুঁয়ে যাচ্ছে, হৃদয়কে ভার করে তুলছে। মানুষটির কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইল সে। যাদের বাঁধন আরো শক্ত হলো। অনুরোধ করে বলল সে, একটু থাকো না গো, ছেড়ে দিলে তো পালিয়ে যাবে। নিদারুণ কাতরতা অনুভূত হলো দীপশিকার। কম্পিত স্বরে শুধালো, আবার আমার স্বপ্ন আপনাকে জ্বালাচ্ছে, দুঃস্বপ্ন তারা করছে। জাওয়াত থমকালো, চমকালো। সে চট জলদি দীপশিকাকে নিচের দিকে ঘোরালো। বিস্মিত স্বরে শুধালো, কি বলছো এগুলো? অনেক ভাবলাম, হুট করে আপনার অপছন্দের মানুষটা কি করে আপনার পছন্দের শাড়িতে চলে এলো। এছাড়া আর কোনো ব্যাখ্যা পেলাম না। আমি সত্যি আপনার স্বপ্নে আসতে চাই না। কিন্তু আমি চাই তুমি আমার স্বপ্নে আসো। শুধু স্বপ্নে না, তুমি আমার সর্বত্র জুড়ে থাকো। আমি চাই তোমাতে আমি বিভোর হয়ে থাকি। আমি মানছি আমি ভুল করেছি, মানছি নিজের অনুভূতিগুলো বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি ভালোবাসার যাত্রার নেহায়াত কাঁচা মানুষ। আমার জানা নেই ভালোবাসার সংজ্ঞা। শুধু এতটুকু জানি, তুমি ছাড়া আমার নিজেকে অপূর্ণ লাগে। সুন্দর পৃথিবী অসুন্দর লাগে, জ্যোৎস্না মলিন লাগে। যে স্বপ্নের জন্য আমি উত্তক্ত ছিলাম, সেই স্বপ্ন দেখার অপেক্ষা করি। তোমার এক ঝলকের জন্য তৃষ্ণার্ত পথিকের মতো অপেক্ষা করি। আমি কতটা সূচি পাই তুমি জানো? তবু এই মশের মধ্যে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমাকে এক পলক দেখার জন্য। আমার অনুভূতিগুলো তোমার কাছে এসে থেমেছে। এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বলো? আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। মনটা হু হু করে উঠল দীপশিকার। টলমল করে উঠল লুকায়িত প্রকোষ্ঠে আটকে রাখা মূর্ছিত প্রলয় লহর। সেই টলমলে প্রলয় লহরীকে খুলল তীব্র অভিমানের দেওয়াল। কঠিন সেই দেওয়াল, এতটাই শক্ত ধাতু যে তার ভাঙার শক্তি নেই দীপশিকার। ফলে অনুভূতিগুলো পুনরায় মলিন হয়ে গেল। যাওয়াদের প্রেম নিবেদন কেবল শব্দের মতো লাগছে। সে ভেবেছিল কখনো সে যাওয়াদের প্রতি রাগ দেখাবে না, অভিমানের ঝলক প্রকাশ করবে না, অভিযোগের শুল তুলবে না। অথচ আজ সবকিছু শরীরকে স্থবির করে ফেলেছে। অশ্রুরা দলা পাকাচ্ছে কণ্ঠে। যে আকুল নিবেদনে সে বিবশ হবার কথা, সেই আকুল বিনোদন তার কষ্ট হচ্ছে, বিশ্রী কষ্ট। এই কষ্ট কেন? যাদের প্রেম অনুভব করতে পারছে না তাই। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল দীপশিকার। দলা বাঁকানো স্বরে বলল, আপনার প্রেমের এক রত্তি অনুভব করার জন্য একটা সময় প্রমত্ত হয়েছিলাম, অথচ আজ নিজেকে অনুভূতি শূন্য ঠেকছে। আমি বোধহয় আপনাকে আর ভালোবাসি না জাওয়াদ সাহেব। আমার ভালোবাসায় সিক্ত হৃদয়টা মনে হয় রিক্ত হয়ে গেছে। আপনি বোধহয় দেরি করে ফেলেছেন। কেন এতটা সময় লাগালেন বলুন তো? কেন? জাওয়াত আকুল স্বরে বলল, ফাঁসির আসামিকেও এটি শেষ সুযোগ দেওয়া হয়।
নিজেকে নির্দোষ প্রমাণ করার। আমাকে তুমি সেটাও দিবে না? আমার হৃদয়ে আপনার জন্য কিছুই হয়তো অবশিষ্ট নেই। যা আছে তা শুধুমাত্র দুঃখ, অভিযোগ, অভিমান। আপনি সইতে পারবেন? অভিমানের ভার সইবার ক্ষমতা আছে আপনার? তোমার আমাকে ভালোবাসার প্রয়োজন নেই, শুধু আমাকে একটি সুযোগ দাও। সুযোগ দাও আমার অনুভূতিগুলো বোঝানোর। তোমার অভিমান সইতে আমি রাজি। তোমার রাগ, অভিযোগ, দুঃখগুলো আগলে রাখবো। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে এমনটা বলছি দীপশিখা। তবুও যদি তুমি মানতে না চাও আমি তোমাকে ভালোবাসি, তবে তাই হোক। মেনে নিলাম সব অভিযোগ। শুধু আমাকে তোমার গণ্ডিতে থাকতে দাও, তোমার পরিস্থিতি একটু ঠাঁই দাও। দীপশিকা নিজেকে ছাড়িয়ে নিল জাওয়াদের থেকে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ওপর কেউ যেন পাহাড় সম ভার উঠিয়ে দিয়েছে। কেউ গলাটা চিপে ধরে রয়েছে যেন নিষ্ঠুরতার সাথে। অভিমানী স্বরে বলল, অনেক দেরি হয়ে গেছে জাওয়াদ সাহেব। তার মানে তুমি ওই আদিবকে বিয়ে করবে? তুমি যাকে ভালোবাসো না তাকে বিয়ে করবে? এটা কি অন্যায় না? জাওয়াদের স্বরে ঠিকরে উঠল রাগ। দীপশিকা বিমুখ চাইল, পর মুহূর্তে বলল, আপনার মতো সবাই ভালোবাসা এমন লাউ কচু না, বিয়ের পর সেটা হয়েই যাবে। জাওয়াদের রাগ হলো প্রচন্ড। মেয়েটি কেন তাকে বুঝতে চাইছে না? আদিব ছেলেটি মোটেই ভালো নাই, তবুও তাকে সে বিয়ে করবে। ফলে কড়া স্বরে বলল, তার মানে তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ, করব। দীপশিকার কথাটা শেষ হবার আগেই কেচি গেটে সজোরে লাথি মারল জাওয়াদ। সশব্দে গেটটা নড়ে উঠল। কানে তালা লেগে গেল যেন শব্দে। জাওয়াদের শুভ্র মুখ রাগে রক্তিম হয়ে গেছে, চোয়াল শক্ত হয়ে গেছে। কঠিন স্বরে বলল, আমিও দেখে ছাড়বো তুমি কি করে বিয়ে করো। বলেই হন হন করে হেঁটে গেল। অদ্ভুত, সে শাসিয়ে গেল। সে কি বিয়ে হতে দিবে না? হতবম্বের মতো দাঁড়িয়ে রইল দীপশিকা। প্রচন্ড খারাপ মেজাজ নিয়ে ঘরে প্রবেশ করলো জাওয়াত। মনটা বিষিয়ে আছে। বিষণ্ণতায় ঘর মেঘের মধ্যে যোগ হয়েছে নিজের অসহায়ত্ব। নিজের ওপর রাগ হচ্ছে বেশি। কেন সময় তার বুদ্ধি কাজ করেনি? কেন সে কলেজের ফেয়ারওয়েলের সময় চিঙ্কির প্রেম নিবেদন গ্রহণ করেনি? পাবেল কত বলেছে বিয়ে করে নিতে। কেন সে দীপশিকাকে নিজের ভুলে হারাতে গেল? সব কিছু হয়েছে নিজের ভুলের জন্য। সে কোনো মতেই চিঙ্কিকে হারাতে পারবে না, কিন্তু হারানোর আগে তাকে পেতে হবে। চিঙ্কি তাকে সেই সুযোগটাও দিচ্ছে না। সত্যি কি দেরি হয়ে গেছে তার? মরিচিকার পিছনে ছুটেছে কি? ঘরে ঢুকতেই আব্দুল হামিদের সাথে দেখা হলো জাওয়াদের। তাকে উৎসাহিত লাগছে, চোখে মুখে এক চাপা আনন্দ ঠিকরে পড়ছে। ছেলেকে দেখে যদিও সেই আনন্দটা লুকিয়ে ফেললো। শুরু করলেন দৃষ্টি। জাওয়াদকে দেখেই কৈফত চাইতে শুধালেন, এত দেরি হলো কেন? ছুটির দিনেও রাত করে বাড়ি ফিরছো যে? বন্ধুদের সাথে ছিলাম। এখন একটু বন্ধুদের সাথে সময় কাটানো কমিয়ে দাও। বিয়ে শাদী হলে ঘরমুখ হতে হবে, এখন অভ্যাস করে নাও। বিয়ে হলে আমি ঘরমুখী হব, সেটা নিয়ে এত চিন্তা করবেন না। অবশ্যই চিন্তা করতে হবে, আজ বাদে কাল ঘরে বউ আসবেই। জাওয়াদ দাঁড়িয়ে পড়লো। কথাটায় খটকা লাগলো যেন তার। ফলে বিননী স্বরে শুধালো, বসবে মানে? বউ কি বাজার আলো পটল যে গেলাম আর তুলে আনলাম? তোমাকে বলা হয়নি? তোমার মামা একটি মেয়ে পছন্দ করেছে, খুব ভালো মেয়ে, পরিবার ভালো, আমারও পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে আংটি পরিয়ে আসবো, শুক্রবার সময় রেখো। জাওয়াদের উত্তপ্ত মেজাজ আরো বিগড়ে গেল। যে ছেলে কখনো বাবার কথার বাইরে কখনো কোনো কাজ করেনি, সেই ছেলেই আজ নিলিপ্ত স্বরে বলে উঠল, আমি কোনো মেয়েকে দেখতে চাচ্ছি না। মানে? মানেটা স্পষ্ট, আমি বিয়ে করতে পারবো না। ফাজলামি করছো? না তো, আমি আমার মতামত জানাচ্ছি। আমার নিজস্ব একটা পছন্দ আছে। আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। কে সে শুনি? আপনি ছিলেন। এটা কি সেই মেয়ে? যাক, বুঝতে পেরেছেন। জাওয়াদের অবাধ্যতা সহ্য হলো না আব্দুল হামিদের। রাশভারী স্বরে হুঙ্কার ছাড়লেন, সম্মান কি সব গিলে ফেলেছো? ভুলে গেছো মেয়েটি কিভাবে আমাদের অপমান করেছে? আমি কিন্তু ভুলিনি। ছোট একটা মেয়ের জন্য আমাদের এত দিনের সম্মান সব জলে গেছে। আত্মীয়দের খোঁচামরা কথাগুলো শুনতে হয়েছে। খবরদার যদি তুমি এরকম কিছু চিন্তা করো। তাহলে আমাকে ক্ষমা করবেন বাবা, কারণ আমি এমন কিছু চিন্তা করেছি। জাওয়াদ নিরুত্তাপ স্বরে উত্তর দিল। জাওয়াদের কথায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আব্দুল হামিদ।
রাগে তিনি কাঁপছেন, শিরাগুলো ফুলে গেছে তার। বৃদ্ধ ঘামছেন ছেলের উদ্ধত্ত আচরণে দেখে। বাবা কেমন উত্তেজিত দেখেও খুব একটা গা লাগালো না জাওয়াত। সে ভনিতাহীন স্বরে বলল, মামাকে বলবেন এই ঘটকগুলি ছেড়ে যেন নিজের শিক্ষকতে মনোনিয়োগ করে। রিটায়ার হতে তো বেশি সময় নেই। জাওয়াত, তোমাকে কিন্তু সাবধান করছি, এটা আমার ঘর। আমার ঘরে আমার কথার অমান্য করা সর্বদা দেখিও না। জ্যোতি ছুটে বাবাকে শান্ত করার জন্য ব্যস্ত হলো, কিন্তু জাওয়াত নির্বিকার নির্লিপ্ত স্বরে বলল, বাবা, আপনার বয়স হয়েছে, এই বয়সে এত জেদ ভালো না। হ্যাঁ, যদি ছেলেবিহীন জীবন কাটানোর সিদ্ধান্তে আপনি অনড় হন, আমিও কিছু বলবো না। তবে আমি দীপশিখাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে কল্পনা করতে পারছি না। আব্দুল হামিদ স্থবির চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। ছেলের এমন পরিবর্তন তিনি বিশ্বাস করতে পারছেন না। জাওয়াতকে যতই গালমন্দ করেন, তবে তার একটি আত্মবিশ্বাস ছিল ছেলে তার বাধ্য। কিন্তু আজ এমন ব্যবহার সহ্য হচ্ছে না তার। জাওয়াত নিজের ঘরে গেল। ঘরে প্রবেশ করতে টেবিলের উপর দেখলো ভাড়া ঘড়িটা। ঘড়িটা দেখতেই জ্যোতিকে ডাকলো সে। জ্যোতি ভয়ে ভয়ে ঘরে এলো। দেখেছো ভাইয়া, এই ঘড়িটা কে ঠিক করেছে? আমি ঠিক করে এনেছি। যেদিন খুব চেঁচামেচি করলে, তাই ভাবলাম ঠিক করে দেই। সরি, তোমাকে জানাইনি। জাওয়াত ঘড়িটা হাতে পড়লো, বোনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ধন্যবাদ। অফিস শেষ করেই জাওয়াত নীলক্ষেতের দোকানটিতে গেল। চিঙ্কি দোকানদারকে বলেছিল যে আগামী সপ্তাহে এই দিন আসবে। জাওয়াত দোকানে বসে রইল কিছু সময়। 1 ঘন্টা কেটে গেলেও চিঙ্কি এলো না। দোকানদার তাকে শুধালো। জাওয়াত উত্তর দিল না। এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করলো সে। ভেতরটা পুড়ছে যেন। চিঙ্কি কি আবার আদিবের সাথে ঘুরতে বেরিয়েছে? সে সত্যি সত্যি আদিবকে বিয়ে করবে? জাওয়াত আরো কিছু সময় বসে রইল। অসহ্য যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছে। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে মেয়েটির কাছে চলে যেতে। তাকে দেখতে ইচ্ছে করছে, ছুতে ইচ্ছে করছে। জাওয়াত অনুভব করলো সে ঈর্ষান্বিত। জাওয়াত হামিদ ঈর্ষা করছে, তাও আদিবের মতো ছেলেকে। নিজের অসহায়ত্বের ওপর হাসি পেল। আদিবের সাথে চিঙ্কি ঘুরছে, তারা হয়তো ঘনিষ্ঠ হবে। চিঙ্কি কি তাকেও নিজের কাছে আসার সুযোগ দেবে? কথাটা ভাবতেই শিরা উপশিরা রক্তের স্রোত যেন বয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল চাপা ক্রোধ। সাথে সাথেই পাবেলকে ফোন করলো সে। কড়া স্বরে শুধালো, এই আদি ভাড়ামিটাকে কোথায় পৌঁছাবে? এভার কেয়ার হাসপাতালের রিসেপশন থেকে আদিবের খোঁজ নিল জাওয়াদ এবং পাবেল। এখানের মেডিকেল অফিসার হিসেবে কার্যরত আদিব। বেশ দামি হাসপাতাল। আদিবের দেখা মিলতে অনেক ঝামেলা করতে হলো, হাজারো প্রশ্নের উত্তর দিতে হলো। অবশেষে আদিবের দেখা মিলল। আদিব জাওয়াতকে দেখেই হাসলো। হাসিতে ফুটে উঠল এক প্রকার বিদ্রুপ। কৌতুক স্বরে শুধালো, আজ আমাকে এত খুঁজেছিস, কাহিনী কি? তোর সাথে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আদিবের হাসি প্রসারিত হলো। সে রিসেপশনের মেয়েটিকে বলল, আমার ফিয়েন্সে আসলে আমার রুমে পাঠিয়ে দিবেন। জাওয়াদের গা জ্বলে উঠল। ফিয়ন্সে শব্দটা হুলের মতো ফুটলো যেন। নিজের ছোট্ট কামরায় নিয়ে গেল আদিব। এখানেই সে থাকে। ছোট হলো বেশ এলাহি ব্যাপার আছে। আদিব আপ্যায়নের স্বরে বলল, কি খাবি, চা না কফি? কিছু না, আপাতত শুধু তোকে একটা বিষয় স্পষ্ট করতে চাই। কি বিষয়? মেকি কৌতূহল দেখালো আদিব। জাওয়াত সেটা উপেক্ষা করে বলল, দেবশিখার সাথে বিয়েটা ভেঙে দে। কেন? কারণ দেবশিখা এবং আমি একে অপরকে ভালোবাসি। কিন্তু এমন কিছু তো দীপশিখা আমাকে বলেনি। দেখ, বিয়ের কথা হতেই পারে, কিন্তু সেটা ভেঙে গেছে, এটা ধ্রুব সত্যি। দেবশিখা আমাকে বহু আগে থেকেই ভালোবাসে, স্কুল জীবন থেকে। এতদিনের ভালোবাসা দম করে হাওয়া হয়ে যাবে? আমার উপর রেগে আছে, অভিমান করেছে, সে কারণে জেদ করে তোকে বিয়ে করতে চাইছে। কিন্তু বিষয়টা তেমন না। দেখ, আমি তোর কাছে অনুরোধ করছি, দীপশিখাকে আমি খুব করে ভালোবাসি। আমাদের মধ্যে কাটা হোস না, প্লিজ। আদিব স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার ঠোঁটে এখনো চতুর হাসি। সে বুকে হাত বাঁধল। হাসি অক্ষত রেখেই বলল, জাওয়াদ হামিদ আমার কাছে অনুরোধ করেছে। দারুণ দৃশ্য। বেশি ভাব নিস না আদিব। জাওয়াদ নেহাত ঠেলায় পড়েছে বলেই এত দম্ভ করিস না। পাবেল কঠিন স্বরে তাকে সমাধান করলো। আদিব তা গায়ে লাগালো না, বরং বিদ্যুৎ টেনে বলল, কেমন লাগে জাওয়াদ যখন নিজের প্রেয়সীকে অন্যের সাথে দেখতে? নিশ্চয়ই ভেতরটা জ্বলে যাচ্ছে।
আমারও এমনই অনুভূতি হতো। কত দেখি, তোকে দেখে আমি সত্যি শান্তি লাগছে রে। তুই সে কলেজে বলে নিবি আমার সাথে? আদিব কুৎসিত ভাবে হাসলো, জাওয়াদের মুখোমুখি দাঁড়িয়ে বলল, জাওয়াদ হামিদ যে কিনা সুন্দরী লাস্যময়ী নারীদের মাঝে ঘিরেছিল, আজ একটা মোটা বেটে সাধারণ মেয়ের জন্য আমার সামনে অনুরোধ করছে। তোর পছন্দের কত অধপতন। আমি যখন প্রথম মেয়েটাকে দেখলাম ঠিক করেই ফেলেছিলাম ওকে আমি বিয়ে করব না। আফটার অল সুন্দরী বউ সবাই চায়, কিন্তু যখন তোকে ওর প্রতি অস্থির হতে দেখলাম তখনই ঠিক করেছি এই মেয়েটাকে আমি বিয়ে করব। আফটার অল বহু বছর পর শান্তি লাগছে জাওয়াদ হামিদকে হারতে রেখে। যা, একটা সুযোগ দিচ্ছি, নাকে খত দে, যদি আমার মন নরম হয়। কথাটা শেষ হবার আগেই আদিবকে প্রবল বেগে ঘুষি বেসে বসলো জাওয়াদ। আকস্মিক ঘটনায় তার সামলাতে পারল না আদিব। জাওয়াদ তার বিস্ময়কে আরো বাড়িয়ে কলার চেপে বলল, আমাকে নাকে খত দিতে বললেও আমি দিতাম, কিন্তু তোর সাহস কি করে হয় আমার চেঙ্কে কিনে উল্টাপাল্টা মন্তব্য করার? পাবেল হতবিহব্বল চোখে তাকিয়ে আছে। চিরচেনা জাওয়াদ হামিদের এমন রূপ তাকে বিস্মিত করছে। এতদিনের বন্ধুকেও অচেনা লাগছে। এটা জাওয়াদই তো, যে নিজের ব্যক্তিত্বকে অমলিন রাখতে সর্বদা একটি মুখোশ পরে থাকে। তার রাগ, জেদ, অপছন্দ কখনোই প্রকাশ করে না সে। নিজেকে সর্বদা পারফেক্ট জেন্টালম্যান হিসেবেই অঙ্কন করেছে, অথচ সেই পারফেক্ট জেন্টালম্যানের খোলসটা আজ খসে পড়েছে। নিজের অন্তরেই রাগ উগরাতে সে ব্যস্ত। স্থান, কাল, জ্ঞান যেন হারিয়ে ফেলেছে সে। এটা হাসপাতাল। আদিব এ নাম করা হাসপাতালের একজন ডাক্তার। এখানে এমন গুন্ডাদের মতো মারপিট করলে জাওয়াদের হিতে বিপরীত হবে, কিন্তু সেদিকে পরোয়া নেই তার। সে নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আরো দুটো ঘুষি মারলো আদিবকে। আদিব ছিটকে পড়লো মেঝেতে, তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। জাওয়াদ আরো কয়েকটা ঘুষি মারতে হাত উচালেও থেমে যেতে হলো। হুট করেই আদিব এবং তার মাঝে উপস্থিত হলো চিঙ্কি। চিঙ্কি তার হাত টেনে উৎকণ্ঠিত স্বরে বলল, পাগল হয়ে গেছেন জাহাজ সাহেব। চিঙ্কির এখানে আসার কথা ছিল না, তার আজকে ভিন্ন পরিকল্পনা ছিল। কলেজ বন্ধ বিদায় সারাদিন ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছিল সে, কিন্তু নিরুপমা জোর করে তাকে পাঠিয়েছেন। চিঙ্কির হুট করেই দুদিন যাবৎ দাঁতের মাড়ি ফুলে গেছে। হয়তো আক্কেল দাঁত উঠবে। দাঁতের মাড়ির ব্যথায় মুখও ফুলে গেছে। কথাটা আদিব জানার পর নিরুপমাকে বুদ্ধি দিয়েছে চিঙ্কি যেন তার হাসপাতালে চলে আসে। তার পরিচিত ভালো দাঁতের ডাক্তার সিরিয়াল দিয়ে রাখবে। চিঙ্কির অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। দাঁতের ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে, সে কারণেই চিঙ্কির আসা। আদিব তার দাঁতের ব্যথার কথা কি করে জানে সেটা একটা রহস্য। বড় খালা হয়তো জানিয়েছেন। সে নিয়ে চিঙ্কির কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা বর্তমান অবস্থা নিয়ে। জাওয়াদের এমন রুদ্র রূপ দেখে চিন্তিত করেছে। চিঙ্কিকে দেখে থেমে গেল জাওয়াদ। নিজের রাগ সংযত করার চেষ্টা করলো। চিঙ্কির সম্মুখে নিজের কুৎসিত রূপ সে দেখাতে চায় না। ফলে আদিবকে সতর্ক করে জাওয়াদ কঠিন স্বরে বলল, এই মাঠটা মনে রাখিস, আজ আমাদের হিসেব শেষ হলো। আদিবের কপালে শিরা অপশিরা ধপধপ করছে। নিজের পৌরস্বিত্বে অপমানের হাতুড়ি প্রহার অনুভূত হলো। কেউ তার কর্মস্থলে তাকেই মারবে সহ্য হলো না। শুধু কর্মস্থলে ঘটনা ঘটলেই মানা যেত, এখানে দীপশিখাও উপস্থিত। নিজের পুরুষত্বের পরিচয় দিবে সে। ফলে নিজেকে সামলে জাওয়াদকে মারতে উদ্ধত হলো সে। তবে মুষ্টিগত হাতটা জাওয়াদের গায়ে লাগলো না, লাগলো 21 বর্ষীয়া তরুণীর গায়ে। এতটাই জোরে আঘাত লাগলো যে তরুণীর ঠোঁটের কাছটা কেটে রক্ত গড়িয়ে পড়ল। মুখের ভেতরের অংশ হয়তো কেটে গিয়েছে। দীপশিকার ঠোঁটের কাছের কাটা অংশটা দেখতেই দৃষ্টি শিথিল হয়ে গেল জাওয়াদের। তার মস্তিষ্কের নিউরন কোষগুলো উত্তেজিত হলো মুহূর্তেই। সংযত ভেঙে গুড়িয়ে গেল পরক্ষণেই। গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রহার করতে লাগলো আদিবকে। আদিবও এলোপাথারি লাথি ঘুষি দিচ্ছে। বিশ্রী ব্যাপার। জাওয়াদের হাত থেকে লৌহ রেখা গড়াচ্ছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু একটা লাইনই আওড়াতে লাগলো। আমার চেঙ্কে গিয়ে তুই মারলে কি করে? লকআপের শিক ধরে দাঁড়িয়ে আছে জাওয়াদ। আদিব, পাবেল এবং চিঙ্কি বসে রয়েছে সাব ইন্সপেক্টরের সামনে। জাওয়াদের রুদ্ররূপের কোনো পরিবর্তন নেই, চোখে যেন আগুন জ্বলছে।
নিচের আচরণের সামান্য অনুতাপ নেই। হাসপাতালের স্টাফ পুলিশে খবর দিয়েছে। তাদের ধারণা হয়েছে তাদের ডাক্তারকে কেউ অন্যায়ভাবে প্রহার করছে। পুলিশ এসে তাই জাওয়াদের হাতে হাত করা পরালো। জাওয়াদ হামিদের হাতে হাত করা পাবেল স্বপ্নেও কল্পনা করতে পারেনি। চিঙ্কির অপমানে যে তার বন্ধু প্রলয়কর রূপ ধারণ করবে তা সে ভাবেনি। জজ সংযত পুরুষ, নিজের সংযম সে হারায় না। রাগ ক্রোধ দমিয়ে রাখা তার স্বভাবের বিশেষ গুণ, অথচ সেই গুণকে সে ত্যাগ করেছে। চিঙ্কি বসে আছে চুপ করে। পাবেল পুলিশকে বোঝানোর চেষ্টা করছে। স্যার, আমার বন্ধু সজ্জন ব্যক্তি, আপনি খুঁজে নিন, সে কখনো এমন কাজ করেনি। আপনার কি মনে হয় আপনার স্বপ্নে এসেছিল আপনার বন্ধু গুন্ডা কমপ্লেন এসেছে বলেই তাকে উঠিয়ে আনা হয়েছে? আদিবের মুখে মারের দাগ, চোখ ফুলে গেছে, ঠোঁট ফেটে গেছে, কাপড় চোপড় অবিন্যস্ত এলোমেলো। সে ক্ষিপ্ত স্বরে বলল, আপনারা না আসলে আমাকে তো মেরেই ফেলতো। বাজে কথা বলবি না আদিব, ঝামেলা তুই শুরু করেছিস। জাওয়াদের চামচা তুই, ওর পক্ষ তো নিবি। আমার মুখের এই অবস্থা কে করেছে? তোর খেবরানোর খামাদ এমন জাওয়াদ একটু শুধরে নিয়েছে। পাবেলের অপমানে কাটা গায়ে নুনের ছিটের মতো লাগলো আদিবের। কঠিন স্বরে বলল, তোর বন্ধুকে জেলের ভাত না খাওয়ালে আমার নাম আদিদ না। মেয়ে মানুষের গায়ে হাত তুলে বড় বড় কথা। স্যার দেখুন, শয়তানটা আমার ভাবির গায়েও হাত তুলেছে। দীপশিকা একটু নড়ে চড়ে উঠল। তার মুখে মারের দাগ স্পষ্ট। এসআই তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকালেন, ঠান্ডা স্বরে শুধালেন, আপনাকে মেরেছেন উনি? দীপশিকা চুপ করে রইল। পাবেল সাথে সাথেই বলে উঠল, ও তো ভয়ে কিছু বলতে পারছে না। আপনি দেখতে পারছেন না, আমার বন্ধু সহ্য করতে না পেরে এই শয়তানটাকে মেরেছে। আর করবে না, ওকে ছেড়ে দিন। পাবেলের কথায় পুলিশ বিরক্ত হয়ে বললেন, সোপা বন্ধ। আমি পুলিশ না, আপনি। আপনি কিন্তু কিছু করছেন না তো। কথা বেশি বললে কিন্তু আপনাকেও জেলে ঢুকাবো। পাবেল বাধ্য হয়ে থেমে গেল। জাওয়াতকে ছাড়ানোর চিন্তায় মাথায় কাজ করছে না। দীপশিকাও কিছু বলছে না, সে চুপ করে বসে রয়েছে। পাবেল দীপশিকাকে অনুরোধ করে বলল, কাট। চিঙ্কি প্লিজ, জাওয়াতকে ছাড়বে না ওরা, কিছু বলো। আমি তো মরতে বলিনি। কিন্তু জাওয়াত তো তোমার জন্যই হাত তুলেছে। দীপশিকা চুপ করে রইল। পাবেল নিশ্চিত জাওয়াতকে আজ ছাড়বে না। আদিব মোটামুটি প্রস্তুত এফআইআর করার জন্য। আব্দুল হামিদ সাহেবকে জানানো মুশকিল, উনি উল্টো পাবেলকেই গালমন্দ করবে। এত দ্রুত উকিলের খোঁজ নেওয়াটাও কঠিন। যত বরাবরই যন্ত্রণা বাঁধিয়ে তার কাঁধে তুলে দেয়। আজও তাই ঘটল। তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। পরিচিত স্বর কানে এলো। এসআই সাহেব কেমন আছেন? কণ্ঠ অনুসরণ করে পেছনে ফিরল। এসআই সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল মানুষটিকে দেখে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনয়ী স্বরে বললেন, ভালো আছি, আপনি কেমন আছেন বাবা? মানুষটি আর কেউ নয়, পরা বাবা। পরা বাবাকে দেখে পাবেলের মুখ হা হয়ে গেল। এই মানুষের দেখে আবার থানায় পাবে ভাবতে পারেনি। সেদিনের পর পরা বাবা ছাড়া পেয়ে গিয়েছিল বলেই সে জানে, অথচ আবার তাকে থানায় দেখে অবাক হলো পাবেল। পরা বাবার সাথে এসআই সাহেবের সখ্যতা অনেক। তিনি পরা বাবাকে দেখতেই একটি গদি চেয়ারের ব্যবস্থা করলেন। বেশি দুধ দিয়ে কড়া চা আনানোর ব্যবস্থা করলেন। এতটা আপ্যায়ন একজন জেলে দিন কাটানো মানুষের জন্য কেন, সেটা বুঝতে বাকি রইল না পাবেলের। নিশ্চয়ই বেটা তার ট্রিক্স আর মাইন্ড গেম দিয়ে এই মানুষটিকে নিজের মুরিদ বানিয়েছে। পরা বাবার পক্ষে অসম্ভব কিছু নয়। পরা বাবা একবার জাওয়াতের দিকে তাকালেন, কিচ্ছু বললেন না, শুধু হাসলেন। তিনি চা খেলেন। কেকও এনেছিল হাবিলদার, কিন্তু সেটা খেলেন না। পাবেলের দিকে হলো, একটা থানা কেন, কোনো হোটেল। সরি, পাবেলের মনে হলো এটা থানা না, কোনো হোটেল। পরা বাবা কিছু হাবিজিবি কথা বললেন। এসআই তার কথায় হ্যাঁ হ্যাঁ করলো, যেন তার এই পরামর্শগুলোর ওপর এসআই এর জীবন আটকে গেছে। পরা বাবা পকেট থেকে বের করে কিছু হাবিজাবি এসআইয়ের হাতে তুলে দিলেন। এরপর তিনি উঠে বললেন, আসি এসআই সাহেব। আপনার আসা প্রয়োজন ছিল না, আপনি বললেই কাগজটা আপনার আড্ডা থেকে নিয়ে আসতাম। না না, হাজিরা দেওয়ার আমার কর্তব্য। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার। পৃথিবীতে আমরা নিজের দায়িত্বের কাছেই বাধা, হিসেব তো সেটারও দিতে হবে।
এসআই নিজে পড়া বাবাকে এগিয়ে দিলেন থানার বাহির অব্দি। এসে কিছুক্ষণ গম্ভীর মুখে বসে রইলেন, তারপর হাবিদারকে বললেন, ছেড়ে দাও ওই ছেলেটাকে। আদিব অনেক চেঁচামেচি করলেও অবশেষে ওয়ার্নিং পেয়ে ছাড়া পেল জাওয়াত। পাবেল স্বাক্ষর করলো বন্ধুর হয়ে, মুখ খিচিয়ে বলল, একমাত্র আমার জ্যোতির জন্য আজ তোর দায়ভার নিলাম। এরপর কোনো ঝামেলা ছাড়ালে আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। থানা থেকে বের হয়ে চিঙ্কিকে কোথাও দেখতে পেল না জাওয়াত। মেয়েটি কি চলে গেল? চিঙ্কির সামনে নিজের এমন কুৎসিত রূপটাকে দেখানোর ইচ্ছে কখনোই ছিল না জাওয়াদের। জাওয়াত কবে থেকে এতটা বেসামাল হলো? কবে থেকে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো? হয়তো এবারও নিয়ন্ত্রণ হারা হতো না যদি না এখানে দীপশিখা জড়িত থাকতো। দীপশিখার ব্যাপার আসলেই জাওয়াত বিচক্ষণতার সাথে ভাবতেই ভুলে যায়। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললো সে। হতাশ লাগছে তার। দীপশিখা তাকে হয়তো নিকৃষ্টদের তালিকায় ফেলে দিল। চৈত্রের বাতাসে আজ বিষণ্ণতা, মনটা খা খা করছে। ঠিক তখনই খেয়াল করলো দীপশিখা তার দিকে ছুটে আসছে, হাতে একটা পলিথিনের ব্যাগ। দীপশিখা জাওয়াতের দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, ঔষধ লাগিয়ে নেবেন, ইনফেকশন হয়ে যাবে। গালের এক পাশটা লাল হয়ে আছে দীপশিখার, ঠোঁটের পাশটায় রক্ত জমে আছে, কালো হয়ে গিয়েছে। জাওয়াদের ভেতরটা হু হু করে উঠল, ছুতে চাইলো কিন্তু দীপশিখা মুখ সরিয়ে নিল। জাওয়াত তখন অপরাধী স্বরে বলল, সরি, আজকে আমার এমন রূপ তোকে দেখতে হয়েছে। তখন মাথাটা গরম হয়ে গিয়েছিল। আদিবের মুখে তোমার নামের কথাগুলো সহ্য হয়নি। জাওয়াত সাহেব, আমার মনে হয় আমাদের আর দেখা না হওয়াই ভালো। আমার জন্য আপনি ঝামেলায় কেন ফেলছেন নিজেকে? আমার আর আপনার পথ আলাদা, সত্যিটা মেনে নিন আপনি। বলেই পা আগাতে নিলে হাত টেনে ধরলো জাওয়াত। কাতর স্বরে বলল, আমাকে একটা সুযোগ নেওয়া যায় না চিঙ্কি? আমি তোমার অপরাধী, আমি তো মাথা পেতে নিয়েছি। দীপশিখা চুপ করে রইল। জাওয়াত তার হাত জোড়া নিজের হাতের ফাঁকে রেখে বলল, বেশ, তবে আমি তোমার থেকে শুধু একটা দিন চাই। আমাকে একটা দিন দাও তোমার জীবনের, তারপর আর কখনো কিছু চাইব না। আগামী 5 তারিখ তুমি আমাকে দাও। এরপর যদি তোমার মনে হয় আমার ভালোবাসা মেয়েকে, তবে আমি আর কখনো তোমাকে মুখ দেখাবো না। আমার বাসায় যেতে হবে। তুমি যদি আমাকে হ্যাঁ না বলো, আমি তোমাকে ছাড়ছি না। দীপশিখা বুঝতে পারলো কি না বলা উচিত। এদিকে নিরুপমা ফোন করছে, তার বাড়ি ফেরা জরুরি। সে হাত ছাড়িয়ে বলল, আমাকে বাসায় যেতে হবে। দীপশিখাকে বাসায় পৌঁছে দিল জাওয়াত। কেচি গেট দিয়ে যখন সে বাসায় প্রবেশ করছিল, জাওয়াত পেছন থেকে বলল, আমি 5 তারিখ তোমার জন্য অপেক্ষা করব, তোমার ভার্সিটি গেটে ঠিক 4টে নাগাদ। দীপশিখা ফিরে চাইল, মৃদু হেসে বলল, আসছি। দীপশিখার কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছে জাওয়াত। আজ তার জন্মদিন। সে আজকে নিজের মনের কথা ব্যক্ত করে প্রেম নিবেদন করবে দীপশিখাকে। অনেকটা ফিল্মি স্টাইলের ব্যাপারটা ঘটবে। পরিকল্পনা তেমনই। এটি রেস্টুরেন্টের ছাদ ভাড়া করেছে সে। পাবেল এবং জ্যোতি অপেক্ষা করছে। দীপশিখার ক্লাস শেষ হবার সময় হয়ে এসেছে। ঘড়ির ছোট কাঁটা 4টেতে পৌঁছাতেই সে ফোন করলো দীপশিখাকে, কিন্তু অপর পাশ থেকে শুনতে পেল কাঙ্ক্ষিত নাম্বারটি সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পর মুহূর্তেই জাওয়াদের খেয়াল হলো চিঙ্কি তাকে ব্লক করে রেখেছে। জাওয়াত কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলল সে। উপায়ন তো না পেয়ে ভার্সিটিতে খোঁজ নেবার সিদ্ধান্ত নিল। ইংলিশ ডিপার্টমেন্টে খুঁজতে সময় লাগলো জাওয়াদের। ডিপার্টমেন্টে যেয়ে খুব ঝামেলা পড়ল। চিঙ্কির কোনো বান্ধবীকে সে চিনে না। অবশেষে একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটিকে সে পিঠা উৎসবের সময় দেখেছিল, তাই তার কাছে যেয়ে শুধালো, আপনি ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারে না? হ্যাঁ, দীপশিখা কবিরকে চিনেন? জি চিনি। ও এখন কোথায় আছে বলতে পারবেন? কিভাবে বলবো বলুন, সে তো 2 দিন ধরেই ক্যাম্পাসে আসে না। জাওয়াদের মাথায় বজ্রঘাত হলো। চিঙ্কি ক্যাম্পাসে আসেনি। প্রথম যে চিন্তা মস্তিষ্কে হানা দিল তা হলো আদিবের সাথে বিয়ের ভয়ঙ্কর চিন্তা। মাথা ফাঁকা লাগছে, কি করবে বুঝতে পারছে না। পাবেল ফোন করছে, কর্কশ ধ্বনিতে বিরক্তি বাড়ল। ফোন কেটে দিল জাওয়াত। এখন ঘড়িতে 4:30 বাজে। সে কি একবার দীপশিখার বাসায় যাবে? ব্যাপারটি কি শোভনীয় হবে? দরজায় অনবরত কলিং বেল বাজছে। ওপাশের মানুষটির ধৈর্যের বড়ই অভাব। সে 1 মিনিটের মধ্যে 3 বার বেল চাপল। তরঙ্গিনী দরজা খুলতেই থতমত খেয়ে গেল।
জাওয়াত দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ ইতস্তত ভাব, সংকুচিত স্বরে শুধালো। আপু, দীপশিখা আছে? নিরুপমা রাগে ফুলছে। জাওয়াতকে বসার ঘরে বসানোর কোনো মানেই নেই। ছেলেটিকে উচিত ছিল দরজা থেকে বিদায় করা। অসভ্য লম্পট ছেলে, এত কালো সম্বন্ধের 12টা বাজিয়ে সে কাঠগলায় শুধালো। এই ছেলে, তোমার দীপশিখার কাছে কি কাজ? সেটা আমি তাকেই বলবো। আপনি ওকে একটু ডেকে দেবেন? তোমাকে চাককে সোজা করে দিতে ইচ্ছা করছে। তোমার সাহস কি করে হে আমার বাড়িতে আসা? এখনই বের হবে তুমি। আমার তোমার মুখ দেখলেই রাগ হচ্ছে। তোমার বাবা বলেছিলেন আমার মেয়ের থেকে অনেক ভালো মেয়ের সাথে বিয়ে দিবেন। কি মেয়ে পাচ্ছে না নাকি? তাই আমার মেয়ের পেছনে ঘুরঘুর করছো? জাওয়াত চুপ করে বসে রইল। চিংকির মার রাগ অন্যজ্জা নয়। বিয়ে ভাঙার দিন বাবার সাথে খুব কথাকাটি হয়েছিল। জাওয়াত অসহায় স্বরে বলল। আন্টি, আপনার অনেক রাগ জমে আছে আমার উপর। আমি সেজন্য হাত জোর করে ক্ষমা চাইছি। সত্যি দীপশিখাকে একটু ডেকে দিন প্লিজ। এবার অপর সোফায় শান্ত চিত্তে বসে থাকা মোস্তফা সাহেব মুখ খুললেন। জাওয়াতকে ঘরে ঢোকার অনুমতি তিনিই দিয়েছেন। এতটা সময় তিনি ছিলেন মৌন। গম্ভীর স্বরে তিনি বললেন। চিঙ্কিমা তো বাসায় নেই, সেই শহর ছেড়ে চলে গেছে। মানেটা খুব সোজা, সে তোমার ভালোবাসা থেকে পালিয়ে যেতে চায়। তোমার ভালোবাসা তাকে কষ্ট দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। জাওয়াত থমকালো, অস্পষ্ট স্বরে শুধালো। আমি একটা শেষ সুযোগ পাবো না? মোস্তফা কবির দাঁড়ালেন। জাওয়াদের কাজ চাপড়ে বলল। ভালোবাসার পরীক্ষা অনেক কঠিন জাওয়াত। মুখে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা জাহির করা হয় না, প্রমাণ দিতে হয়, বুঝলে? ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগির একটি জানালা থেকে মুখ বের করে আছে দীপশিখা। তার বিষণ্ণ চোখ দেখছে প্ল্যাটফর্মে ট্রেন ধরতে ব্যস্ত যাত্রীদের দৌড়ঝাঁপ। দিনের আলো শুষে এসেছে, সন্ধে সন্ধে নেমেছে। একটু পরই আধারে ঢেকে যাবে ধরণী। মিনিট 20 মধ্যে ট্রেন ছাড়বে। গন্তব্য দেওয়ানবাজার। দীপশিখাও একই শহরের অশান্তিগুলোকে পরিত্যাগ করে রওনা হবে নয়াফুপুর কাছে। দীপশিখার নয়াফুপু থাকেন সেখানে। তিনি বিয়েতে আসতে পারেননি। বিয়ের 1 সপ্তাহ আগে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলেছিলেন। আত্মীয়দের মধ্যে এই নারীকেই দীপশিখার খুব ভালো লাগে। ভদ্র মহিলা, বিধবা এবং নিঃসন্তান। বিয়ের 2.5 বছরের মধ্যে জটিল ব্যাধিতে পরগমন করেন তার স্বামী। তিনি তখন 23-এর তরুণী। পরিবার বিয়ের জন্য হন্তদন্ত করতে থাকে, কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়। বিয়ে তিনি করবেন না। তার একটাই কথা, আমার স্বামী স্বল্প দিনে আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমি চিরটাকাল বুকে আগলে রাখতে পারবো। বুকেই আগলে রেখেছে সে। দীপশিখাও নওয়াফুপুর মতো এমন ভালোবাসা চেয়েছিল। কতটা ভাগ্যবান সেই নারী! সেই ক্ষুদ্র সময়ের ভালোবাসাটা কতটা পরিপূর্ণ ছিল যে হৃদয় তৃপ্ত হয়ে আছে এখনো। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। এই শহরের সমীরণও তিক্ত লাগছে। শহর ছেড়ে দিলে হয়তো যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি পাবে। সে চায় না জাওয়াদের মুখোমুখি হতে। তার মনে হচ্ছে সে জোর করে নিজের হৃদয়ের ওপর অত্যাচার করছে। কারণ জাওয়াদের চোখে নিজের জন্য স্বচ্ছ ভালোবাসাকে শত সময় প্রত্যাখ্যান করা যায়। তার কথা কাজ প্রচণ্ডভাবে দুর্বল করে দিচ্ছে হৃদয়কে। নিজের অনড় সিদ্ধান্ত নড়বড়ে হয়ে যাচ্ছে। দীপশিখা এলোমেলো হয়ে যাচ্ছে। আবার কষ্ট সহ্য করার সাহস নেই তার। তাই এক প্রকার পালাতে চায় সে। উপরন্তু আদিব নামক ব্যক্তির জন্য বাসায় কম ঝামেলা হয়নি। সেদিন বাসায় ফিরতেই মায়ের প্রশ্নের মুখোমুখি হয়েছে। আদিব থানায় সুবিধা না করতে পেরে বড় খালাকে সব জানিয়েছে। বড় খালা কেমন মানুষ সেটা দীপশিখার ভালো করেই জানা। শব্দ দিয়ে চাবুক মারেন তিনি। হয়তো সেই চাবুকেই প্রহার নিরুপমাকে সহ্য করতে হয়েছে। তাই বাসায় যেতেই কঠিন স্বরে তিনি প্রশ্ন করেন। ওই ছেলের সাথে তোমার এখনো যোগাযোগ আছে দীপশিখা? দীপশিখা আশা করেছিল মা তার মুখের আঘাতের কথা শোনাবে, কিন্তু এমনটা হলো না। নিরুপমা তীব্র অপ্রসন্নতা প্রকাশ করে বলল। তুমি তো এতটা নির্ভর ছিলে না দীপশিখা। আমি তো ভাবতেই পারছি না তুমি ওই ছেলের লোফারটার সাথে যোগাযোগ রেখেছ। আদিবকে সে তার হাসপাতালে যেও মেরেছে, রোমিও হয়েছে সে। তোমার সমস্যা ছিল বলেই বিয়েটা ভেঙেছে। এখন এইসব ঢং আর কি মানে? উত্তর দিচ্ছ না কেন? জানো আদিব তোমার বড় খালার ফোন করে কি বলেছে? তোমার নামে কি বলেছে জানো?
তুমি এত ব্যাককেলের মতো কাজ কি করে করলে? দীপশিখা মায়ের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, আমি আদিব সাহেবকে বিয়ে করব না, আমি কাউকেই বিয়ে করব না মা। আমার জীবনে অশান্তির অভাব নেই, অন্তত তুমি আর অশান্তি বাড়িও না। আমি তো মানুষ, আর তোমার অন্য ছেলের কথা ভাবার আগে নিজের মেয়ের দিকে তাকানো উচিত ছিল না? নিরুপমা থমকালেন। এখন তার চোখে বাঁধলো দীপশিখার ঠোঁটের কালচে রক্তের দাগ। অস্থির হয়ে বললেন, কি করে হলো? এটা আদিব সাহেব নিশ্চয়ই বড় খালাকে জানাননি। থাক, বাদ দাও। বলেই এলোমেলো পা বাড়ালো নিজের ঘরের দিকে। বাথরুমে ঢুকলো। 1 ঘন্টা ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকলো। নিজেকে গোছালো নিপুণভাবে। একটা কঠিন সিদ্ধান্ত নিল সে। কঠিন সিদ্ধান্ত নেবার পূর্বে মন দুর্বল থাকে। দীপশিখার হৃদয় এখন দুর্বল, তাই সময় নিল মনকে শান্ত করতে। রাতে খাবারের পর মোস্তফা বারান্দার আরাম কেদারায় বসেছিলেন। কোলে একটা বই। বইটির নাম হোয়াট ইফ সিরিয়াস সায়েন্টিফিক্স অ্যান্সার টু অ্যাবসার্ভ হাইপোলিক কোয়েশ্চেন্স। পড়তে পড়তে চোখ লেগে এসেছে তার। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। দীপশিখা মৃদু স্বরে বলল, বাবা, আসবো? মোস্তফা চোখ মেলল। ঠোঁটে মিষ্টি হাসি উদিত হলো। আহ্লাদে স্বরে বললেন, আয় মা। তুমি ঘুমাচ্ছিলে? না তো, চোখ বন্ধ করে ভাবছিলাম তোমার মা তো রাগে ফেঁপে আছেন, বলছেন তিনি খাবেন না। তার ক্রোধের কালবৈশাখী কি করে থামানো যায় ভাবছিলাম। কিছু বলবি মা? তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কেন জাওয়াদ সাহেবের সাথে যোগাযোগ করি? আমি তোকে চিনি, তাই আমি জানি তুমি নিজের থেকেই আমাকে বলবে। দীপশিখা চুপ করে রইল কিছু সময়। তারপর বিষণ্ণ স্বরে বলল, জাওয়াদ সাহেব আমায় ভালোবাসেন বাবা, উনি আমার কাছে সুযোগ চান। তুই কি চাস? আমি জানি না বাবা, আমি সত্যিই জানি না। আমার সবকিছু অসহ্য লাগছে বাবা। এই শহর, এই শহরের আকাশ, এই শহরের বৃষ্টি, এই শহরের জ্যোৎস্না, সব অসহ্য লাগছে আমার। আমি পালাতে চাই বাবা, আমি সবকিছু থেকে মুক্তি চাই। পালিয়ে যাবে? আমার সবকিছু এলোমেলো লাগছে বাবা। অনুভূতির যা তা কলে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমার দুদণ্ড শান্তি চাই। মোস্তফা হাসলেন, রহস্যময় হাসি। অতঃপর মৃদু স্বরে বললেন, তুমি একটু তোমার নয়া ফুপুর কাছে ঘুরে এসো, দেখবে ভালো লাগবে। বাবা তৎকালে টিকিট কেটেছেন, তাই এসি বা বার্থের সিট পাননি। দীপশিখার অসুবিধা হচ্ছে না। তার পাশে এক বৃদ্ধ মহিলা বসা। মহিলার সাথে একটি চটের ব্যাগ। ব্যাগটাকে কোলে নিয়ে বসে আছেন। চোখ মুখে দ্বিধা। হয়তো তিনি একা একা যাত্রা করেন না। দীপশিখা আবার জানালা দিয়ে মুখ বের করলো। তখনই দৃষ্টি আটকে গেল। জাওয়াদ পাগলের মতো স্টেশনের প্ল্যাটফর্মে ছুটছে। তার চুল অবিন্যস্ত, শার্টের নিচের অংশে ময়লা লাগা, হাঁটুর জায়গাটা কালচে হয়ে আছে। নীল জিন্সে ব্যাপারটা ভালো করেই বোঝা যাচ্ছে। সে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার দৃষ্টি উদ্ভ্রান্ত, খুঁজছে যেন অমূল্য কিছু। মিনিট 2-এর মধ্যেই অ্যানাউন্স করলো ট্রেন ছেড়ে দিবে। দীপশিখার হাত পা জমে গেল। হৃদস্পন্দের মাত্রা বেড়ে গেল। চোখ ভিজে আসছে। হৃদয়টা যেন টইটুম্বুর হয়ে গেছে অজানা আনন্দে। অভিমানের অটল পাহাড় যেন বিকট শব্দ করে গুড়িয়ে গেল। সে কি চাইছিল? যাওয়ার তাকে খুঁজুক। সে কি চাইছিল যাওয়ার তার ভালোবাসার পরীক্ষা দিক? তার অবচেতন মন কি ঠিক করেই রেখেছিল যাওয়ার যদি তাকে খুঁজে নেয় তবে সে জাওয়াতকে ক্ষমা করে দিবে? ট্রেন ধীর গতিতে যাত্রা শুরু করলো। একটু বাদে প্ল্যাটফর্ম ছেড়ে দিবে। দীপশিখা এখনো দাঁড়িয়ে আছে জানালা দিয়ে। সে কি নেমে পড়বে? প্রচণ্ড অপমানিত হবার পরও জাওয়াদের আফসোস নেই, কারণ তরঙ্গিনী তার উপর দয়া করেছে। পুরোপুরি দয়া করেনি সে, শুধু বলেছে চিঙ্কি এখন কমলাপুর স্টেশনে। একটু পর তার ট্রেন। কোন ট্রেন, কয়টার সময় কিচ্ছু বলেনি। কমলাপুর স্টেশনে ট্রেনের অভাব নেই, কিন্তু হাতে সময় কম। জাওয়াদ পাগলের মতো বাইক চালিয়েছে। তাড়াহুড়ার মধ্যে একবার বাইক অ্যাক্সিডেন্টও করেছে। একটুর জন্য ভয়ঙ্কর কিছু হয়নি। চোট লেগেছে জাওয়াদের, হাত ছিলে গেছে, হাঁটুতে কেটে গেছে, কিন্তু জাওয়াদের অনুভূতি শূন্য। তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, তাকে কমলাপুরে পৌঁছাতে হবে। কমলাপুর রেল স্টেশন যখন পৌঁছালো তখন ঘড়িতে সময় 6টা। কোনো মতে বাইকটা পার্ক করে সে ছুটল। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে সে জানে না। কোন ট্রেন সে জানে না। প্রথমে দেখলো মনিটর, অনেকগুলো ট্রেনের নাম। বর্তমানে 3টে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোন ট্রেনটা দেখবে?
জাওয়াত একটা প্ল্যাটফর্ম ভালো করে দেখলো, চিঙ্কি নেই। একটা ট্রেনে উঠলো, সব বগি দেখলো, চিঙ্কি নেই। ট্রেনটি থেকে নামতেই বাকি দুটো ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন দুটো প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে। জাওয়াত স্থবির চোখে তাকিয়ে রইল। চিঙ্কি কি সত্যি সহজ ছেড়ে দিচ্ছে? তাদের কি আর দেখা হবে না? জাওয়াতের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ তার জীবন শক্তিটা কেড়ে নিচ্ছে। পৃথিবীটা হুট করে তিক্ত লাগছে, নড়তে পারছে না। মাটি যেন পা আটকে রেখেছে। পাথর দৃষ্টিতে দেখতে পাচ্ছে ট্রেন চলে যাচ্ছে। জাওয়াত চোখ সরিয়ে নিল, মাটির দিকে তাকিয়ে রইল। চিঙ্কিরও কি এমনটাই অনুভূত হয়েছিল যখন সে বলেছিল সে চিঙ্কিকে ভালোবাসে না? তারও কি এতটাই কষ্ট হয়েছিল? তারও কি মনে হয়েছিল পৃথিবীটা খুব বিশ্রী? বিষাদের মেঘ নামলো আকাশে। আকাশ ডাকছে, বৃষ্টি হবে, ভিজে যাবে ধরনী। যাদের শরীর চলছে না। চোখ তুলে প্ল্যাটফর্ম ছাড়া ট্রেনটির দিকে তাকাতেই খেয়াল করলো একটি মেয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছে, ছুটে আসছে তার দিকে। যাদের নিষ্প্রাণ দৃষ্টি কি ভ্রম দেখছে? হয়তো দেখছে। মেয়েটিকে চিঙ্কির মতো লাগছে, হুবহুব চিঙ্কি। পরনে হলুদ একটি জামা, হাতে ব্যাগ। মেয়েটি কাছে আসতেই জাওয়াত লক্ষ্য করলো মেয়েটি সত্যি সত্যি চিঙ্কি। তার নয়ন বিস্ফোরিত হলো। মেয়েটি তাকে জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি কি জাদু করেছেন বলুন তো? কেন আমি আপনাকে ঘৃণা করতে পারছি না? জাওয়াত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার অনুভূতিগুলো ঝড় হয়ে আছে যেন। চিঙ্কি তাকে ছেড়ে ভালো করে দেখলো তাকে। দু হাতে মুখখানা হাতের আদরে নিল সে। উদ্বিগ্ন উৎকণ্ঠিত স্বরে বলল, এ কি অবস্থা করেছেন নিজের? একে আপনার সেদিনের অবস্থার খুব একটা উন্নতি হয়নি, আবার কেন রক্ত? আমাদের হসপিটালে যাওয়া উচিত। তুমি তো কিছু না বলে নীরবে চলে যাচ্ছিলে। তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে বিদায়ের একটি শব্দ উচ্চারণের প্রয়োজন অনুভব করনি? জাওয়াদের কণ্ঠ কাঁপছে, তার চোখ টলমল করছে বিষণ্ণতায়, তার শরীর কাঁপছে। চিঙ্কি বিমূঢ় চেয়ে রইল। সে কোনো উত্তর দেবার পূর্বেই জাওয়াত আবার বিষণ্ণ স্বগোক্তি করল, দীপশিখা, আমি ভেবেছিলাম যদি অনুভবগুলো একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি তাহলে তুমি বুঝতে পারবে, তুমি হয়তো ফিরে তাকাবে। আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা যদি ঠিকভাবে পৌঁছাতে পারি তাহলে তুমি আমাকে শেষ সুযোগটা দিবে। যদি নিজের অনুভূতিগুলো একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি তাহলে তুমি একদিন ঠিকই বুঝবে, একদিন ঠিকই মেনে নেবে। আচ্ছা, আমার অপেক্ষা। আমি জানতাম না কতটা সময় লাগবে, তবু বিশ্বাস করেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। যদি তুমি এভাবে চলে যাও তাহলে তো আমি কোনো সুযোগই পাবো না। আমার চেষ্টা করারও তো কোনো অবকাশ থাকে না। আমার হৃদয় একটা শেষ সুযোগ পাবারও যোগ্য নয়। কথাটা বলতে বলতেই তার চোখ ভিজে এলো, কণ্ঠের দলা পাকিয়ে গেল। থামলো একটুক্ষণ, মাথা নত করে বলতে লাগলো, তোমার সেদিনের শেষ আসছে। বড়টা কি চিরকালের জন্য ছিল? আর আমি গাধার মতো ভাবছিলাম তুমি আমাকে আসছি বলেছ। তুমি আমাকে বিদায় জানানোর কথা ভেবেছিলে। আহম্মকের মতো সেটাকে একটা আশার কিরণ ভেবে কত কি ভেবে ফেলেছে। তোমার চলে যাওয়া উচিত ছিল চিঙ্কি, অন্তত আমার মতো মানুষের থেকে মুক্তি পেতে। যে চোখের মতো তোমার পিছু ছাড়ছিল না, অবশেষে তুমি আমাকে ছেড়ে ফেলতে পারতে। কেন এলে তুমি? এটা আমার প্রাপ্য ছিল। আমার চিরকালের শাস্তি। আমিও তোমার মনের অবস্থা অনুধাবন করতে পারতাম, অনুভব করতে পারতাম। কেমন অনুভব হয়েছিল যখন আমি তোমার হৃদয় ভেঙেছিলাম, তোমার ভালোবাসাকে যখন নিজের অহংকারে পিছিয়ে দিয়েছিলাম, তোমার অনুভবগুলোকে তুচ্ছ বলে পাশ কাটিয়ে গিয়েছিলাম। কেন ফিরলে তুমি? কেন? বলতে বলতেই জাওয়াত চিঙ্কির হাতগুলো নিজের হাতে নিয়ে মাথা ঠেকালো। তার চোখ থেকে পানি পড়ছে। চিঙ্কি এতটা সময় নিজেকে সামলালে আজ অনিয়ন্ত্রিত হয়ে গেল। এতটা দিন নিজের বক্ষ মাঝে সব দুঃখ জমিয়ে রাখতে রাখতে যেন ক্লান্ত সে। এতকাল সে নির্বিকার নিরুদ্বেগ সত্তা সে ধরে রেখেছিল, তা মুহূর্তেই ধুমড়ে মুচড়ে গেল। আকাশ সমান অভিমান নিয়ে শুধালো, আমি কেন ফিরে এলাম? এখন আমায় দোষ দিচ্ছেন আপনি? আমার দোষ? সব দোষ আপনার। আপনি বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন, অথচ পরদিন বলেন ভালোবাসেন আপনি আমায়। কি ভেবেছেন আমায়? আমার মনের, আমার অনুভূতির কোনো দাম নেই? আপনি যদি সত্যি আমার মনের অবস্থা, আমার অনুভূতির কথা ভাবতেন তাহলে বিয়ে ভাঙার পর কখনো আমার সাথে দেখা করতে আসতেন না। ইনফ্যাক্ট আপনি আমাকে বিয়ে করতেই চাইতেন না। সব কিছু আপনার স্বার্থপরতা। আপনার ধারণা আছে আমি কতটা কষ্ট করে নিজেকে গুছিয়েছিলাম? আপনার যখন মনে হয় তখন আমার সামনে উপস্থিত হন, যখন মনে হয় আমায় তছনছ করে চলে যান। আপনি যদি বিয়ে ভাঙার পর আমার সামনে না আসতেন, কোনো যোগাযোগ না করতেন, আমি আপনাকে ভুলে জীবন নতুন করে শুরু করতে পারতাম।
দীপশিকার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, চোখ অশ্রুসিক্ত, অভিমান অভিযোগগুলো অশ্রুর রূপে বয়ে যাচ্ছে যেন। ফু পাচ্ছে ক্ষণে ক্ষণে, তবুও মন শান্ত হচ্ছে না। বক্ষস্থলের সব অভিযোগগুলো জলোচ্ছ্বাসের রূপ নিয়েছে যেন। গোছানো সজ্জিত হৃদয় বিক্ষিপ্ত হয়ে গেল। অভিমানের হাতুড়ির আঘাতে নিজেকে অনড় রাখা দীপশিকা আজ চূর্ণ বিচূর্ণ। দলাপাকানো স্বরে বলল, প্রথম থেকে দোষ আপনার। আপনার স্বপ্ন, আপনার খারাপ দিনের জন্য আপনি আমার কাছে এসেছিলেন। ভালো না বেসেও আমাকে ভালোবাসার মরীচিকা দেখিয়েছিলেন আপনি। আমি তো ভুলে গিয়েছিলাম আপনাকে, ভুলে গিয়েছিলাম কিশোরীর হৃদয় ভাঙনের কষ্টটুকু। তাহলে কেন আপনি আমার কাছে এসেছিলেন? কেন আমাকে নিজের প্রতি দুর্বল করেছিলেন? আশা দেখিয়ে, স্বপ্ন দেখিয়ে আমাকে আবারও আপনি ভেঙে গুঁড়িয়ে দিলেন। আমার বিশ্বাস, আমার ভালোবাসার মূল্য রাখলেন। তারপর যখন বিয়ে ভেঙে দিলাম, আমি নিজেকে কড়া শাসনে রেখেছিলাম, আর কখনো কাউকে বিশ্বাস করবো না প্রতিজ্ঞা করেছিলাম আমি। কিন্তু তখন আপনি এসে হাজির হলেন ভালোবাসার কথা বলে। আমি কি করে তৃতীয়বারের মতো আপনাকে বিশ্বাস করব বলুন? কি করে আবার ভালোবাসবো? এত সোজা? কি ভরসা আপনি আবার কোনো স্বপ্ন দেখছেন না? কি ভরসা আপনি আবার আমায় ব্যবহার করছেন না? আমি তোমাকে সত্যি ভালোবাসি চিঙ্কি। আমি কোনো স্বপ্নের ভয় তোমার কাছে আসিনি। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে এসেছিলাম। মুছিয়ে দিতে চেয়েছিলাম যেগুলো তোমাকে কাঁদিয়েছিল। ইনফ্যাক্ট আমার যদি ক্ষমতা থাকতো, আমি কলেজের ফেয়ারওয়েলে দিনটাকে পুনরাবৃত্তি করতাম। আমি সেদিন তোমাকে কখনোই ফিরিয়ে দিতাম না। আমাকে শেষবারের মতো বিশ্বাস করো। প্রমাণ দিতে পারবেন আপনি? তুমি কি প্রমাণ চাও বলো? তুমি যা চাইবে তাই হবে, শুধু বলো। আমাকে বিয়ে করতে পারবেন এখন এই মুহূর্তে? যা থমকালো। সে নিস্তব্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল চিঙ্কির দিকে। শান্ত স্বরবলে মতো অনুত্তাল চিঙ্কির এমন কথা তাকে স্তব্ধ করে ফেলল। মেয়েটি কখনো না বুঝে জিদ করে না। চিঙ্কি শ্রেষাত্মক স্বরে বলল, কি হলো? সব সাহস উবে গেল? ভালোবাসা শেষ হয়ে গেল? আমি তোমাকে বিয়ে করব। জানতাম আপনার দ্বারা কিচ্ছু সম্ভব না। আপনি আসলে আমায় ভালোবাসেনই না। আমাদের পরিবার কখনো আমাদের মেনে নেবে না। আমি শুধু শুধু ট্রেন থেকে নামলাম। দীপশিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না বাঁধ ভাঙছে না। যা তার বাহু শক্ত করে ধরে ঝাঁকালো। স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করব, এখনই করব। হ্যাঁ? বিমোর চেয়ে রইল দীপশিকা। কানকে যেন বিশ্বাস করতে পারছে না। হতভম্ব হয়ে বলল, এই অবস্থায়? জাওয়াদ অশ্রু মিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, এই অবস্থায়। পরে পস্তাবেন না তো? স্বপ্নে আমাকে দেখে আপনার অবস্থা বেহাল। বিয়ের পরেও যদি তাই হয়? তুমি আমার সৌভাগ্য চিঙ্কি। তোমার স্বপ্ন দেখার জন্য আমি কাতর হয়ে থাকি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসবো, বুকের মধ্যে আগলে রাখবো। আমার বউ হবে। বাবা না মানলে? একটু বিশ্বাস করো, এই পৃথিবীর সাক্ষী থাকবে আমার ভালোবাসার। আজন্ম আমি তোমার হাত ছাড়বো না। এবার একটু বিশ্বাস করো। দীপশিকার চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রু কণাগুলো। সযত্নে মুছে দিল জাওয়াদ। দীপশিকা কাঁদছে। হৃদয়ে চেপে থাকা দুঃখগুলো আজ মুক্তি পেয়েছে যেন। অভিমানগুলো গলে অশ্রুরূপে বয়ে যাচ্ছে। এক চাপা আনন্দে তার চোখ ভিজে আসছে। এতটা আনন্দিত শেষ কবে হয়েছিল সে মনে পড়ছে না। তবে সত্যি যেন সৃষ্টিকর্তা তার ঝুলিতে সুখের জ্যোৎস্না এনে দিয়েছেন। নির্মম এই প্রাপ্তি। কমলাপুরের পাশেই এক কাজী অফিসে বিয়ে করলো জাওয়াদ এবং চিঙ্কি। সাক্ষী হিসেবে থাকলো পাবেল এবং জ্যোতি। চিঙ্কির বিয়ে এতটা সাদামাটা হবে কখনো ভাবেনি। অথচ ঠোঁটে হাসির রেশ কমছেই না। আইনত ধর্মীয় রূপে এখন সে দীপশিখা কবির থেকে দীপশিখা হামিদ হয়ে গেল। না, দীপশিখা জাওয়াদ হামিদ। বাবাকে না জানিয়ে কাজ করার মেয়ে নয় দীপশিখা। তাই বিয়ে পূর্বে সে প্রথমে বাবাকে জানালো। মোস্তফা গম্ভীর স্বরে বললেন, এত বড় সিদ্ধান্ত একা একা নিচ্ছ? হ্যাঁ বাবা। কোনো সংশয় অনুভব করছো? আশ্চর্যের ব্যাপার, আমার একটুও সংশয় লাগছে না বাবা। খুঁতখুত করছে না মন। আমার মনে হচ্ছে বিয়েটা কোনো খারাপ কোনো সিদ্ধান্ত না। তাহলে আমাকে ফোন করলে যে? তুমি আমার বাবা, আমার বন্ধু। তোমাকে না জানিয়ে কি করে বিয়ে করব বাবা? তুমি কি রাগ করেছো? একদম না। আমি শুধু ভাবছি তোমার মাকে সামলাবো কি করে। দীপশিখা চুপ করে রইল। মা যে খুব বড় ঝামেলা করবেন তাতে সন্দেহ নেই। তিনি ঠিক 11টায় নোয়া ফুপুকে ফোন দিবেন। দীপশিখার খোঁজ করবেন। দীপশিখা নিষ্প্রভ স্বরে শুধালো, তাহলে কি করব বাবা? এক কাজ করো, বিয়েটা করে তুমি জাওয়াদের সাথেই থাকো। কাল সকাল হতেই আমাদের বাসায় চলে এসো।
নিরু নারকেলজাত মহিলা, পা ধরলেই গলে যাবে। আর শোনো চিঙ্কিমা, কি বাবা, কোথায়? তোমার বাবার দোয়া তোমার সাথেই আছে। আমি এখন আসতে পারছি না, তবে তোমার বিয়েটা আমি ধুমধাম করেই দেব। বাবার সাথে কথা বলে মনটা শান্ত হয়ে গেল। নিঃসংশয় মনে এসে বিয়েটা করলো। বিয়ের পর জাওয়াদ মৃদু স্বরে বলল, চলো তোমার বাড়িতে। জাওয়াদের হাত ধরে আব্দুল হামিদের মুখোমুখি হলো চিঙ্কি। আব্দুল হামিদের মুখখানা শক্ত, রাগ ঠিকরে উঠেছে চোখে মুখে। জাওয়াদ ঘরে ঢুকতে নিলেই তিনি কঠিন স্বরে বললেন, তুমি এই মেয়েটাকে বিয়ে করে আমার সামনে আসা দেখালে কিভাবে? মনে নেই এই মেয়ের জন্য আমার কত অপমান সইতে হয়েছে? আমরা একে অপরকে ভালোবাসি বাবা। আব্দুল হামিদ রাগে ফুঁসছেন। নিজের ছেলের উপর অবাধ্যকতায় তিনি নিজেকে সংযত রাখতে পারলেন না। ঠাস করে চর বসিয়ে দিলেন ছেলের গালে। চোখ থেকে আগুন বের হচ্ছে যেন তার। কঠিন বজ্র কণ্ঠে বললেন, বেয়াদব, বের হ আমার সামনে থেকে, তোর মুখ দেখতে চাই না। বেশ, আমি শুধু আপনার দোয়া নিতে এসেছিলাম। আমার স্ত্রীর এখানে জায়গা না হলে আমিও এক মুহূর্তে এখানে থাকবো না। বলেই নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল জাওয়াদ। চিঙ্কি তাকে বোঝাতে চাইলো, কিন্তু জাওয়াদ শুনল না। চিঙ্কির হাত ধরেই ঘর আব্দুল রহমানের ঘর ছাড়লো সে। বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকা পাবেলের দায়িত্ব, তাই জাওয়াদ এবং চিঙ্কির বাসস্থানের ব্যবস্থা সেই করলো। তার বোনের বাসা একটা ফ্ল্যাট খালি ছিল, ছোট্ট ফ্ল্যাট, কিন্তু নব্য দম্পতির জন্য যথেষ্ট। জাওয়াদ যখন তাকে ধন্যবাদ দিতে চাইলো, সে নির্বিকার স্বরে বলল, ঋণ যথাসময় পরিশোধ করবি। আমিও যখন জ্যোতিকে নিয়ে পালাবো তখন আমাকে সাহায্য করবি। ছোট দুটো ঘর, একটা রান্নাঘর। ঘরে কোনো আসবাব নেই। পাবেল এবং জাওয়াদ একটা তোষক আর দুটো বালিশ কিনে এনেছে আজ রাতের জন্য। চিঙ্কি দীর্ঘশ্বাস ফেলল। চট করে সিদ্ধান্তটা কি ভুল ছিল? তাদেরকে একটু ধৈর্য ধরা উচিত ছিল। ঠিক সেই সময় তাকে পেছন থেকে জড়িয়ে ধরল জাওয়াদ। নাক দোবালো কাঁধে, ধীর স্বরে বলল, ম্যাডাম, আজ কিন্তু বিশেষ রাত, আজ কোনো বারণ আমি শুনবো না। দীপশিকার কানে খুব ধীরে বলল জাওয়াদ। জাওয়াদের এমন কথায় লজ্জা এসে ভর করলো তার সারা দেহে। নত মস্তিষ্ক সংকুচিত হয়ে গেল তার শরীর। হৃদস্পন্দন বুলেট ট্রেনের বেগে ছুটছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে এলো। তাকে চুপ থাকতে দেখে জাওয়াদ নিজের দিকে ঘোরালো। লজ্জায় রক্তিম প্রেয়সী মুখখানা মনের মধ্যে ঝড় তুলল। মেয়েটিকে আরো কাছে পাওয়ার নিষিদ্ধ ইচ্ছে হানা দিল হৃদয়ে। সমুদ্রের বিষাদ ঢেউয়ের ন্যায় হৃদয়ের তটেও হানা দিল তীব্র প্রেম। গাঢ় স্বরে বলল, আজ অসংযত হতে ইচ্ছে হচ্ছে দীপশিখা, অনুমতি দিবে? দীপশিখার মাথা নত করে রয়েছে, দম বন্ধ হয়ে আসছে। বেসামাল পুরুষটি নয়ন তাকে দেখছে। দৃষ্টির এক মুহূর্তেই টমলতা যেন ভেঙে দিল সময়ের ভারসাম্য। আচমকা জেগে উঠল সেই ইচ্ছে, যাকে এতদিন আটকে রাখা হয়েছিল বিবেকের পর্দায়। দীপশিখাকে কাছে টেনে আনলো সে। ভীরু নয়, নির্জনে, গোপন কোনো অভিপ্রায়ে নয়, সরাসরি। অধরে ছুঁয়ে গেল অধর। দীপশিখার ঠোঁটে এক বিন্দু কাঁপনি। চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জানে না কাঁপছে ভালোবাসায় না শরীরের বিস্ময়ে। বাতাস থেমে গিয়ে যেন আবার চলতে শুরু করেছে একটু জোরে। উঁচু গাছটার ডালে বসা এক জোড়া পাখি, যারা হয়তো এখন চোখ নামিয়ে নিচ্ছে লজ্জায়। মানুষদের অনুভূতি বোঝে তারা, তাদের পক্ষেই তো সম্ভব এমন মৃদু সহমর্মিতা। যাওয়া তাকিয়ে আছে দীপশিখার মুখের দিকে, চোখে এক রাস মুগ্ধতা। দীপশিখা কিছু বলছে না, শুধু নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। হয়তো নিজেকে সামনে নিচ্ছে ভেতরে ভেতরে। তার মুখে কিচ্ছু নেই, তবে তার ভেতরে রয়েছে এক প্রকার ঝড়। হঠাৎ জাওয়াদ প্রশ্ন করলো নরম স্বরে, তাকাবে না দীপশিখা? প্রশ্নটা যেন হাওয়ায় মিশে যায়, কিন্তু সাড়া আসে না। দীপশিখা তাকায় না, কেবল চুপচাপ দাঁড়িয়ে আছে, নিজেকে সামনে রাখার এক অদ্ভুত নিষ্ফল প্রচেষ্টায়। জাওয়াদ আবার বলে, আগের মতোই ধীর ভঙ্গিতে, তাকো তো একবার, দেখি আমার প্রণয়নীকে, আমার প্রণয়ের রত্নে কেমন লাগছে। দীপশিখা চোখ তোলে না পুরোপুরি, তবে আর চোখে দেখে নেয় এক ঝলক। জাওয়াদের ক্লান্ত ঝীর্ণ মুখখানা যেন আলোয় ঝলসে উঠছে। অদ্ভুত এক আকর্ষণ, চোখে প্রশ্রয় আর সদ্য পরিচিত ভালোবাসা। সে পলক ফেলছে না। দীপশিখার মনে হয় লোকটাকে হয়তো তাকে আজই প্রথম দেখছে। তবে এত গভীরভাবে কি তাকে কখনো দেখেছে সে? অন্তর্গত স্বীকারোক্তি দীপশিখার মনে নিজের মতো করে গুঞ্জরিত হয়। আপনি খুবই বেপরোয়া জাওয়াদ সাহেব, প্রচণ্ড অসভ্য একজন প্রেমিক।
আকাশে মেঘ জমেছে, ধীর গতিতে শীতল বায়ু প্রবেশ করছে খোলা বারান্দা নিয়ে। ধীর গতিতে চলছে সদ্য কেনা চার্জার ফ্যানটা। ঘরে আলো নেই, মাত্রই কারেন্ট গিয়েছে। নতুন ঘরের জন্য অনেক কিছু কিনতে হবে। মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে জাওয়াত। তার বুকের মধ্যেখানে জড়সড় হয়ে মিশে আছে দীপশিখা। জাওয়াত তাকে আগলে ধরে রয়েছে। পাশ ফিরে একবার স্ত্রীর মুখখানা দেখলো। চাঁদের উপরই স্নিগ্ধ আলোতে দীপশিখাকে অসম্ভব মায়াবী লাগছে। বুকের মধ্যখানটা নড়ে চড়ে উঠল। মেয়েটি তার আলিঙ্গনে, অথচ মনে হচ্ছে সে ভেতরটা এখনো খালি। হৃদয় যেন আরো গভীরভাবে তাকে চায়। বাহুডোর আরো শক্ত করলো সে, যেন একটু ঢিলে দিলেই মেয়েটিকে হারিয়ে ফেলবে। এই চিন্তা মস্তিষ্কে হানা দিতেই বুকের মধ্যেখানে অস্থিরতা ঘিরে ধরে। এতটা ভালো কাউকে কখনো বেসেছিল কি জাওয়াত? কারোর জন্য নিজেকে ভুলে গিয়েছে, এমন কি হয়েছে কখনো? মৃদু হাসলো জাওয়াত, চুমু আঁকলো দীপশিখার কপালে। ঘুম আসছে। কতদিন পর এমন শান্তির ঘুম আসছে কে জানে। নিশির কালো মোড়ো কালো চাদরে নূরে নতুন দীপ্তময় আভা লুটিয়ে পড়েছে মোজাইকের মেঝেতে। মাটির নরম কোলাহলে ঘুম ভাঙলো জাওয়াদের। চোখ মেলে প্রথমেই তাকালো নিজের পাশে, যেখানে তার প্রণয়িনী ঘুমিয়েছিল। পাশে তাকাতেই চট করে ঘুম ভেঙে গেল। পাশের অংশটা ঠান্ডা। দীপশিখাকে না দেখতে পেরে তড়িঘড়ি করে উঠে বসলো সে। অন্তঃস্থলে হাহাকার উঠল। উদ্বিগ্ন এবং ত্রাসিত নয়নে তাকালো আশেপাশে। কুণ্ঠিত স্বরে ডাকলো, চিঙ্কি, চিঙ্কি। সাড়া না পেয়ে উঠে দাঁড়ালো সে। ব্যগ্র হয়ে খুঁজতে লাগলো দীপশিখাকে। রান্নাঘরের কাছে যেতেই পা আটকে গেল। দুটো মেলামাইনের প্লেটে পরোটা ভাত ছিল। যাওয়ার সাথে সাথেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শক্ত আলিঙ্গনে প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সমর্পণে সামনে নিল চিঙ্কি। যাদের ঘন নিঃশ্বাস বিদীর্ণ করছে দীপশিখার চামড়া। দীপশিখা ধীর কণ্ঠে শুধালো, কি হয়েছে? তুমি আমার দৃষ্টিসীমার বাইরে যাবে না, আমার ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। দীপশিখা জাওয়াতের দিকে তাকালো। দু হাত তার ভীত মুখখানা তুলে ধরলো। আশ্বস্ত স্বরে বলল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, এবার খেয়ে নিন। হ্যাঁ, বিকেলে তোমাদের বাসায় যাব, আন্টিকে জানাতে হবে। কথাটা শুনতেই দীপশিখার মন খারাপ হয়ে গেল। মুখশ্রীতে নেমে এলো ঘোর আধার। গম্ভীর স্বরে বলল, বাবা ফোন করেছিল। কি বললেন? মা রেগে আছেন, এখন যাওয়াটা ঠিক হবে না। সে কঠিনভাবে জানিয়েছে আমি গেলে সে ঘর ছেড়ে দিবে। জাওয়াত অপরাধী স্বরে বলল, আমার জন্য তোমাকে শাস্তি পেতে হচ্ছে। বিয়ের সিদ্ধান্ত আমাদের দুজনের ছিল জাওয়াত সাহেব, তাই দায়ভারটাও দুজনেরই। জাওয়াত স্ত্রীর নয়নে তাকিয়ে রইল মেয়েটির দিকে। চিঙ্কি বরাবরই বুঝদার নারী, তাই এমন কোনো উত্তরই যেন আশা করেছিল সে। কোমরখানা জড়িয়ে ধরে বলল, আমাদের সুখের জন্য তারা আজ আমাদের উপর ক্ষিপ্ত। আমরা সুখে থাকলে দেখবে একদিন তাদের রাগ কমে যাবে। আমরা সুখী হব তো? ইনশাআল্লাহ। বলেই চিঙ্কির কপালে চুমু খেলো জাওয়াত। বুকের মধ্যেখানে তাকে টেনে বলল, তুমি চিন্তা করো না, আমি তাদের মানিয়ে নেব। সময়ের প্রভাবে জীবন আর আগের মতো স্নায়ুর প্রান্তে কাঁপে না। মাসখানেক যেন চোখের পলকে কেটে গেল। দীপশিখা এখন সংসার করছে। অধিক কিছু নয়, ছোট্ট পরিসরে, কিন্তু পরম মনোযোগে। নিজের হাতে আলতো করে গুছিয়ে নিচ্ছে ঘরটাকে। নতুন কেনা আসবাবপত্রে নেই কোনো বিলাসিতা, তবুও প্রতিটা জিনিসে রয়েছে তার নিজের স্পর্শ, নিজের স্বপ্নের ছাপ। দুরুমের ক্ষুদ্র ঘর, তাতেই সে রচনা করেছে এক রাশ নির্ভরতা, যার প্রতিটি কোণে ঘুরে বেড়ায় ছোট ছোট খুশি, আর দেয়ালে দেয়ালে লেগে থাকে চুপচাপ ভালোবাসা। মোজাইকে ঠান্ডা মেঝেতে কাঁচা সোনার মতো ঝলমলে রোদ লুটোপুটি খাচ্ছে। জাওয়াত আয়নায় নিজেকে দেখে শার্টের কলার ঠিক করছে। ওদিকে রান্নাঘর থেকে চুপি চুপি চলে এসেছে চিঙ্কি। নাস্তার গন্ধে মোড়া সকালটা যেন ওর চোখের কোণ ছুঁয়ে কেবল জাওয়াতকেই দেখছে। কি দেখছো? জাওয়াত জিজ্ঞেস করলো, কণ্ঠে অভ্যস্ত মমতা। চিঙ্কি হেসে ফেলে, দেখছি আমার রাজপুত্রটাকে। ভাবছি আমার মতো ঘেটু পুত্রের ভাগ্যে এমন বর এলো কেমন করে। জাওয়াত থেমে গেল। ঘাট ঘুরিয়ে একবার ভালো করে দেখলো চিঙ্কির মুখটা, তারপর হাত বাড়িয়ে বলল, একটু আসো তো। চিঙ্কি হালকা ভঙ্গিতে পিছু হাঁটলো। এই না না, আপনার অফিস দেরি হয়ে যাবে, আমি জানি আপনার মতো। কি চারো? চিঙ্কি উত্তর দিতে গিয়েও থেমে গেল। জাওয়াত ততক্ষণে এগিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়েছে চিঙ্কিকে। পেছন থেকে আলতো করে জড়িয়ে বলল, কি দেখা যায়? দেখা যায় একটা মোটা পটকা মাছের সাথে একটা ধলা গরু। বলেই হেসে ফেলে। জাওয়াত চুপ করে তার ঘাড়ে থুতনি ঠেকিয়ে গাঢ় কণ্ঠে বলল,
আর আমি দেখি একটা বোকা ছেলে আর তার স্বপ্ন দেখা রাজকন্যা। আমি বুঝি রাজকন্যা? চিঙ্কি কেমন যেন গম্ভীর হাসি দিয়ে প্রশ্ন করলো। জাওয়াদের বাহুর বাঁধন শক্ত হলো। তারপর চিঙ্কিকে নিজের দিকে ঘুরিয়ে গভীর চুম্বনে ভরিয়ে দিল। নাকে নাক ঘষে বলল, তুমি শুধু রাজকন্যা নাও, আমার হৃদয়ের রানী। তোমার ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। চিঙ্কি ওর গলায় হাত জড়িয়ে বলল, এখনো মাঝে মাঝে স্বপ্ন মনে হয়, এই সংসার, এই একসাথে থাকা, মনে হয় এই বুঝি ঘুম ভেঙে যাবে। জাওয়াত কপালের একপাশে চুমু দিয়ে বলল, ঘুম ভাঙতে দেব না। যদি এটা স্বপ্ন হয়, আমি সারা জীবন ঘুমিয়ে থাকতে রাজি। তবে ছাড়া পৃথিবী ধূসর লাগে। চিঙ্কি গলা ছেলে বলল, এবার অফিসে যান। হ্যাঁ ম্যাডাম, তবে যাওয়ার আগে আমার পাওনাটা চাই। কি পাও না? জাওয়াত হঠাৎ চুমু খেয়ে বলল। এটা। চিঙ্কি কপট রাগে বলল, ধ্যাৎ, ছাড়ুন তো। জাওয়াত হেসে বলল, পাষাণ হৃদয় নেই, জানোই তো তোমার বরটা তোমার বের হয়ে সইতে পারে না। ইচ্ছা করে চাকরি ছেড়ে তোমার চোখের সামনে সারাদিন বসে থাকে। চিঙ্কি তাকিয়ে বলল, হ্যাঁ, তারপর একটা থালা নিয়ে চার রাস্তায় বসি। চলুন এখন খেয়ে নিন। ছোট্ট প্লাস্টিকের ডাইনিং টেবিলে নাস্তা সাজানো। চেয়ার টেনে বসলো জাওয়াত। নাস্তা খেতে খেতে জাওয়াত বলল, আমাদের বিয়ের 1 মাস হতে চলল। তুমি আমাকে কবে তুমি বলবে? আমার দ্বারা হবে না, আপনিতেই ভালো। আপনি? হ্যাঁ, আপনি। অন্তত যাওয়া সাহেব তো বাদ দাও। তাহলে কি বলবো? ওগো, শুনছেন? জাওয়াত বুকে হাত দিয়ে বলল, হায়, কোনোদিন আমার প্রাণটা নিয়ে নেবে তুমি। হইছে, থামুন এবার। পাষাণ নারী নিজের বরকে একটু ভালোবাসা জাহির করতে দিবে না? ইস, কি নির্লজ্জপনা! মানুষ দেখলে কি বলবে? এই যে, এই পুরুষের হৃদয়ে শুধু প্রেম আর প্রেম। আচ্ছা, একটা কাণ্ড ঘটেছে। চোখ তুলে চাইল জাওয়াত। মুখশ্রীতে বিস্ময়, দীপশিখার মাঝে ঈষৎ বিমূরতা। ঝড়ো কণ্ঠে বলল, আজ আপু সকালে ফোন করেছিল, বলেছিল আমাদের ও বাড়ি যেতে। কথাখানা চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল জাওয়াদের। হাসি মুখে বলল, এ তো খুব খুশির খবর। তাহলে তোমার মন খারাপ কেন? আমার ও বাড়ি যেতে ইচ্ছে করছে না। এ কেমন কথা? আমরা তো অপেক্ষা করছিলাম কবে মা আমাদের ক্ষমা করে দিবে। হ্যাঁ, করছিলাম বটে, কিন্তু মায়ের উপর আমার অভিমান হচ্ছে খুব। আমি জানি এই অভিমানটা বেমানান খুব, কিন্তু হচ্ছে। আমি কত তাকে ফোন করেছি, অথচ সে ফোন ধরেনি আমার। আমি দিনে প্রতিদিন তাকে ফোন করেছি, সে ফোন ধরেনি। এখন আপুকে দিয়ে ফোন করিয়েছে কেন? আমার সাথে কি কথা বলা যায় না? জাওয়াত চেয়ার ছেড়ে দীপশিখার সামনে হাঁটু গেড়ে বসলো। তার হাত জোড়া বাঁ হাতের ফাঁকে নিয়ে বলল, আমি জানি তোমার অভিমান হচ্ছে, কিন্তু এখানে দোষ আমাদের, তাই নত আমাদের হওয়া উচিত। তাই? তাহলে আমার বাড়ি যাওয়ার পর আমরা আমার শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি মানে? বাবা অসুস্থ, গতকাল সিঁড়ি থেকে পড়ে পা মচকে গেছে। পাভেল ভাই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, এখন ঝামেলা নেই। তবে শুনেছি 1 মাসে তিনি অনেক দুর্বল হয়ে গেছেন। আমায় যেতে বলেছেন, আর আমি কোনো কথা শুনতে চাই না। জাওয়াদের বুঝতে পারি রইল না মেয়েটা কেন নিজের বাসায় যেতে চাইছিল না। সে ভালো করেই জানে জাওয়াতকে আব্দুল হামিদের মুখোমুখি করাটা সহজ হবে না। জাওয়াদের ইগো, দম্ভ আর আত্মসম্মান মাঝে আসবে। তাই সে ইচ্ছে করে একটু ঢং করলো। জাওয়াত তার গাল টিপে বলল, আমি অফিস যাওয়ার পর তুমিও বাসায় যাও, তাই না? আপনি যদি আমার মায়ের সামনে নত হতে পারেন, আমি আমার শ্বশুরের সামনে নত হতে পারি। আমার শ্বশুর আপনার শাশুড়ি থেকে অনেক ভালো। রেডি হয়ে থাকো, 8টায় যাবো। দীপশিকার মুখখানা ঝলমলে করে উঠল। এবার হয়তো সবার দোয়া তার সংসারে আরও নির্মম করে তুলবে। নিষিদ্র নীরব সন্ধ্যা নামছে শহরের মাথায়। আকাশের বুক জুড়ে থালার মতো পূর্ণ চাঁদ, অথচ তার আলো যেন শহরের বৈদ্যুতিক আলোক ছট্টার মাঝে মিশে গিয়ে নিজের অস্তিত্ব হারাতে বসেছে। ধীরগতির বাইকে যাওয়াদের পেছনে বসে আছে দীপশিখা। শাড়ির আঁচল ঠিক করে নিয়েছে সে। আজ যেন তার মনটাও সাজানো। প্রথমে যাবে নিজের বাসায়, তারপর শ্বশুরবাড়ি। মাথার ভেতর টুকরো টুকরো কথা ঘুরছে। এই 1 মাসে বাসা ছেড়ে দিতে হবে হয়তো। এই বাসাটা তো কেবল ইট পাথরের নয়, এর প্রতিটা দেয়ালে তাদের দাম্পত্যের প্রথম প্রেম গন্ধে মাখানো। এই ঘরে জেগেছিল প্রথম প্রণয়ের সংকেত। এই বারান্দাতেই ছিল বহু বিকেলের হাসি মাখা কথা। তবুও দীপশিখার মনে ক্ষীণ মাত্রায় দুঃখ নেই, কারণ প্রতিটা শেষের মধ্যেই তো লুকিয়ে থাকে নতুন শুরুর আভাস।
জাওয়াদের কোমর আলতো আঁকড়ে ধরে আছে সে। চার রাস্তার মোড়ে এসে বাইক থেমেছে, সিগন্যাল বদলাচ্ছে না, সমানে লাল আলোটা সময় নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ সতর্কভাবে গাড়ির দিক নির্দেশনা দিচ্ছেন। চারপাশে লোকজনের হাড্ডাহুড্ডি, সবাই যার যার বাড়ির পথে। তবে দীপশিখার মন শহরের কোলাহলের ঘাট ঘেঁষছে না। যাদের বলিষ্ঠ পিঠে কপাল ঠেকিয়ে গলার ভেতরে একটা চাপা দীর্ঘশ্বাস নামিয়ে বলল সে, শুনুন, বাবা রাগারাগি করলে কিন্তু আপনি কিছু বলবেন না। জাওয়াদ হেসে বলল। হুম। দীপশিখা কড়া গলায় বলল, এই হুমতে হবে না, ভালো করে বলুন। আগে ম্যাডাম, আমি একদম চুপ করে থাকবো। এক মুহূর্তে নীরবতা। তারপর দীপশিখা স্বীকার করলো নরম গলায়, আজ খুব আনন্দ লাগছে জানেন, মনে হচ্ছে এর চেয়ে বেশি কিচ্ছু চাইবার নেই আমার জীবনে। জাওয়াদ হাসলো। চিঙ্কির কথা শুনে তার মনে হলো এক প্রবীণ বৃদ্ধা যেন তার জীবনের সব প্রাপ্তির পরে প্রশান্ত নিঃশ্বাস ফেলছে। সিগন্যাল এখনো ছোটেনি। সে দীপশিখার হাত দুটো নিজের হাতে নিয়ে নরম গলায় বলল, শোনো পাগলি মেয়ে, আমাদের পথটা তো মাত্র শুরু হলো, এখনো বুড়ো মানুষের মতো আমার কথা বলো না। দীপশিখা নিঃশব্দে হাসলো। জাওয়াদ বুঝবে না, জীবন থেকে কখনো খুব বেশি কিছু চাইবার ছিল না তার। সে স্বল্পতেই সুখী ধরনের নারী। তাই আজ যখন তার ঝুলির সব ইচ্ছেগুলোর ওপর ঠিক চিহ্ন পড়েছে, তখন আর নতুন করে উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে না। তার মনে হচ্ছে আর কিছু পাওয়ার নেই। সৃষ্টিকর্তা তার মতো দু হাতে নারীকে ভরে সুখ দিয়েছে যেন।